Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। আমরা আগের ক্লাস ইংলিশ ভার্সনে যেটা ক্লাসটা করেছিলাম সেখানে আমরা হচ্ছে বিভিন্ন স্টোন এজ সম্পর্কে পড়েছিলাম। ওকে, স্টোন এজ সম্পর্কে পড়েছিলাম এবং বিভিন্ন মানুষের যে পরিবর্তন হলো বিভিন্ন ফেজে সে সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা সম্পর্কে আজকে আমরা পড়বো। তো অবভিয়াসলি সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ড আমরা অলরেডি পড়েছি 2500 থেকে 1700 বিসির মধ্যে আমরা সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কে বলে থাকি। এবার এটা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে 100 বছর এদিক ওদিক দেওয়া থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় 2500 থেকে 1600 রয়েছে, কোনো জায়গায় 15 অব্দিও করেছে। তো এটা কোনো ডাউটের ব্যাপার নেই। মোটামুটি একটা টাইম পিরিয়ড আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কে ধরি 2500 থেকে 1700। ওকে, এই সিন্ধু সভ্যতা অবভিয়াসলি এটা একটা নিওলিথিক এজের সভ্যতা। আমি বলেছিলাম যে নিওলিথিক এজের মিডল পোর্শন থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হয়েছিল। ওকে, এটা একটা হচ্ছে আরবান সিভিলাইজেশন ছিল, অর্থাৎ যে শহর কেন্দ্রিক সভ্যতা আরবান সিভিলাইজেশন ছিল, এবং একটা ইন্ডিজেনাস সিভিলাইজেশনও ছিল। অর্থাৎ ইন্ডিজেনাস সিভিলাইজেশন কাকে বলে, কে বলতে পারবে? দেশীয় সভ্যতা। দেশীয় সভ্যতা। দেশীয় সভ্যতা। ওকে, মানে যেটা হচ্ছে আমাদের ভারতের সভ্যতা, যেহেতু এই জন্য এটা একটা ইন্ডিজেনাস সভ্যতা। মিশর বলো, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বলো, চীনের সিভিলাইজেশন বলো, এগুলো ইন্ডিজেনাস নয়। ইন্ডিয়া বেস করে যেহেতু এই সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল, এই জন্য এটা ইন্ডিজেনাস সিভিলাইজেশন। এবং এই সিভিলাইজেশনকে আমরা ডিফারেন্ট নামে বলে থাকি। রিভার ভ্যালি সিভিলাইজেশন বলি কারণ 7 রিভার্স বেস করে, এবং প্রত্যেকটা সিভিলাইজেশনের সাইট আমরা জেনেছি কোনো না কোনো নদীর পাশে গড়ে উঠেছিল, এই জন্য আমরা এটাকে রিভার ভ্যালি সিভিলাইজেশন বলি। এটাকে আমরা হরপ্পান সিভিলাইজেশনও বলে থাকি কারণ ফার্স্ট সাইট যেটা ইনভেড হয়েছিল সেটা হরপ্পা ছিল 1921, দয়ারাম সাহানি। এই জন্য আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে হরপ্পান সিভিলাইজেশনও বলে থাকি। এছাড়া আমরা এটাকে চালকোলিথিক সিভিলাইজেশনও বলে থাকি কারণ এই সিভিলাইজেশনে এসে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শিখেছিল, এই জন্য এটাকে আমরা চ্যালকোলিথিক এজের বিলং করে বলে এটাকে আমরা চ্যালকোলিথিক সিভিলাইজেশন বলে থাকি। তো এক্ষেত্রে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টাইমটা 2500 বিসি থেকে 1750, কোনো জায়গায় 2500, এটা 550 ইয়ার্স বা 100 ইয়ার এদিক ওদিক হতে পারে, এটা কোনো ব্যাপার নেই। এটাকে আমরা ব্রোঞ্জ এজ কালচার বলে থাকি বা চ্যালকোলিথিক এজের মধ্যে আমরা এটাকে ধরে থাকি। তার কারণ কি, এই যুগে মানুষ প্রথম কপার বা হচ্ছে কপারের ব্যবহার শিখেছিল, যে তামা বা কপার সেটাকে আমরা চ্যালকো বলি, এবং তামার সাথে টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করেছিল যেটা ছিল একটা স্ট্রং ধাতু, এবং বেশিরভাগ ওয়েপন এই ব্রোঞ্জ যুগে বা ব্রোঞ্জ দ্বারা তৈরি হতো বলে আমরা এটাকে ব্রোঞ্জ যুগও বলে থাকি। এই জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটা চ্যালকোলিথিক সিভিলাইজেশনের থেকে বেশি ইমপ্রুভড হচ্ছে ব্রোঞ্জ এজিক সিভিলাইজেশন, কারণ ব্রোঞ্জের ব্যবহার চ্যালকোলিথিক বা তামার থেকে অনেক বেশি হতো। এটা আমরা জানি যে কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড চ্যালকোলিথিক মিনস কপার স্টোন। ফার্স্ট মেটাল যেটা ইনভেন্ট করেছিল মানুষ সেটা হচ্ছে কপার। ওকে, তো এখানে কপারের সাথে দেখো 80% কপার আর 20% টিন মিশিয়ে তৈরি করা হয়েছিল ব্রোঞ্জ, যেটা ইউজ হয়েছিল পরবর্তীকালে ডেভেলপ সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন টুলস থেকে শুরু করে বিভিন্ন ওয়েপন থেকে শুরু করে যেগুলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লোকেরা ইউজ করতো, সেগুলো তৈরি হয়েছিল কপার এবং টিনের অ্যালয় মিশিয়ে। কপার এবং টিনকে মিশিয়ে জেনারেলি এটা তৈরি হয়েছিল 80% কপার এবং 20% টিন নিয়ে। দেখেছি যে কপার সব থেকে বেশি, কপার ওয়াজ ইউজড ম্যাক্সিমাম, সব থেকে মেটালের মধ্যে কপার, তোমার হচ্ছে টিন, সমস্ত কিছুর মধ্যে কপার কিন্তু সব থেকে বেশি ইউজ হতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে।
ওকে, এবার এখানে দেখো এরিয়া দেওয়া আছে, এরিয়াটা এতটা এরিয়া আসে না সেভাবে। শেপটা যে ট্রায়াঙ্গেল, এটা আমি তোমাদের বলেছিলাম, অলরেডি পড়িয়েছি, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের শেপ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের শেপ ছিল ইট ইজ দ্য ট্রায়াঙ্গেল শেপ বা ত্রিভুজ আকৃতি। Most appropriate name হচ্ছে Harappan civilization is the most appropriate name because it was the first site in excavated. অলরেডি বললাম যে হরপ্পান সিভিলাইজেশনের হরপ্পা সাইটটা ফার্স্ট আবিষ্কার হয়েছিল বলে এটাকে আমরা ইমপ্রুভ বলে থাকি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই কারণে আমরা হরপ্পান সিভিলাইজেশন বলে থাকি। The Indus Valley civilization represent the first urbanization in Indian history. ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে প্রথমবার একটা আরবানাইজেশন বা যেটা শহরের মাধ্যমে একটা সিভিলাইজেশন, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেই গড়ে উঠেছিল। হরপ্পা ওয়াজ দ্য ফার্স্ট সাইট, অলরেডি বলেছি হরপ্পা ফার্স্ট সাইট যেটা আবিষ্কার হয়েছিল, ইনভেন্টেড বাই দয়ারাম সাহানি ইন 1921। সেকেন্ড সাইট যেটা আবিষ্কার হয়েছিল আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি ইন 1922, যেটা মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল। সেকেন্ড সাইট ছিল মহেঞ্জোদারো আর ফার্স্ট সাইট ছিল হরপ্পা, দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, এগুলো আমাদের অলরেডি পড়া হয়েছে, জাস্ট রিভিশনের মতো আমরা ইংলিশে কিছু পড়ছি। অলরেডি এটাও আমাদের পড়া রয়েছে যে সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিল? জন মার্শাল। ওকে, জন মার্শাল সিন্ধু সভ্যতার ফার্স্ট স্কলার হু ইউজ দ্য টার্ম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নামকরণ করেছিল জন মার্শাল। হরপ্পা ওয়াজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ রাভি রিভার। রাভি নদীর তীরে অবস্থিত। রাভিকে বাংলায় কি বলে? স্যার ইরাবতী। ইরাবতী। ইরাবতী বলা। ভেরি গুড। রাভিকে ইরাবতী নদী বলা হয়। হরপ্পা কিন্তু সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ইরাবতী বা রাভি রিভার। আমরা এর হচ্ছে মানে যে সীমানাটা পড়েছিলাম যে কোন দিকে কতটা এক্সপ্যান্ড করেছে, তার মধ্যে নর্থ পোর্শনে আমরা অলরেডি জানি জম্মু কাশ্মীরের মান্ডা। ওকে, দিস ওয়াজ সিচুয়েটেড অন দ্য নর্থ পোর্শন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সাউদার্ন পয়েন্ট আমরা বলে থাকি সুটকা জেন্ডোর, যেটা ওয়াজ দ্য বালুচিস্তান, পাকিস্তানের বালুচিস্তান বা কোনো কোনো ক্ষেত্রে মার্কান উপকূলও আমরা বলে থাকি। ওকে, ইস্ট পোর্শন আমরা বলে থাকি ইউপি উত্তরপ্রদেশের আলমগীরপুর। ওকে, এবং সাউদার্ন পয়েন্ট আমরা বলে থাকি মহারাষ্ট্রের দৈমাবাদ। ওকে, অলরেডি আমাদের এগুলো পড়া রয়েছে, তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, এর মধ্যে টোটাল ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো, এখানের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট এফিসিয়েন্ট টাউন প্ল্যানিং দেখতে পাই। আমরা বলেছিলাম যে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য যদি বলি তাহলে আমরা বলে থাকি নগর পরিকল্পনা, সেটা দ্যাট ওয়াজ দ্য টাউন প্ল্যানিং। এটা হাই এফিসিয়েন্ট টাউন প্ল্যানিং আমরা দেখতে পাই। ভেরি পপুলার এবং ভেরি সায়েন্টিফিক টাউন প্ল্যানিং সেই সময় কিন্তু দেখা গিয়েছিল। দ্য স্ট্রিটস ওয়ার লেড অ্যাট এ রাইট অ্যাঙ্গেল উইথ অ্যান এলাবোরেট সিস্টেম অফ দ্য কভার ড্রেনস। প্রত্যেকটা স্ট্রিট বা রাস্তার ক্ষেত্রে কি ছিল? রাইট অ্যাঙ্গেল বা সমকোণে এখানে স্ট্রিট গুলো রাস্তা তৈরি হয়েছিল এবং সেই রাস্তাগুলো প্রত্যেকটাই কভার ছিল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ম্যানহোলেরও আমরা এক্সিস্টেন্স পেয়ে থাকি এবং তার সাথে সাথে ড্রেনেজ সিস্টেম, প্রতি রাস্তার সাইডে আমরা কভার্ড ড্রেন দেখতে পাই। দ্য এবিলিটি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড এক্সিস্টেন্স অফ দ্য স্ক্রিপ্ট, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট দেখতে পাই যেটা থেকে আমরা ধারণা করতে পারি যে সিন্ধু সভ্যতার লোকেরা লিখতে জানতো। ওকে, তো সেক্ষেত্রে অলরেডি আমরা এটা জানি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, হুইচ মেটাল ওয়াজ নট নোন বাই দ্য ইন্দাস ভ্যালি civilization people, that was the iron. Iron was not known to the people of the Indus Valley civilization, যেটা ইনভেট হয়েছিল ল্যাটার বৈদিক সিভিলাইজেশন অর্থাৎ পরবর্তী বৈদিক সভ্যতার ক্ষেত্রে আমরা আয়রনের ইনভেনশন দেখতে পাই। এই জন্য আমরা বৈদিক সিভিলাইজেশনকে আয়রন এজ বলে থাকি আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে কপার এজ বা ব্রোঞ্জ এজ বলে থাকি। এক্ষেত্রে দেখো আমরা কিছু কিছু জিনিস দেখতে পাই, প্রেজেন্স অফ বিল্ডিং মেড অফ ব্রিক্স। অলরেডি আমরা বলেছি আমরা ইটের তৈরি, যেহেতু একটা সিভিলাইজ ছিল যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ যেখানে ক্ষেত্রে আমাদের টাউনশিপ আমরা দেখতে পাই, তো টাউনশিপের বাড়িগুলো অবশ্যই বেশিরভাগই ব্রিক্স বা ইট দিয়ে তৈরি। ইটের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিছু পোড়া ইট কিছু কাঁচা ইট আমরা দেখতে পেয়েছি। পোড়া ইট কোনগুলোকে বলা হয়? যেগুলোকে আগুনে পোড়ানো হয়। আর কাঁচা ইট বলা হয় যদি সেই কাঁচা ইটগুলোকে রোদে শোকানো হয় তাহলে সেগুলোকে কাঁচা ইট বলে থাকে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ব্রিক্স গুলো জেনারেলি রোদে শুকনো ইট ছিল।
স্লেভস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা কিন্তু স্লেভ বা দাসের অস্তিত্ব পেয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই দাসের অস্তিত্ব, যারা মেনলি সিভিলাইজেশনে একটু পুয়ার টাইপের হতো, যাদের হচ্ছে টাকা মানে অর্থ কম থাকতো, তাদেরকে স্লেভ করে রাখা হতো। জেনারেলি স্লেভ হতো যারা সিটাডেলের বাইরে থাকতো, যারা ট্রেডিং মানে দেশের মধ্যে থাকতো বা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করতো, সেখান থেকে স্লেভ বেশি দেখা গিয়েছে। আর জেনারেলি রুলার হিসেবে সেই সময় ছিল যারা সেই সময় ট্রেড করত। সোসাইটি ওয়াজ দ্য প্যাট্রিয়াঞ্চাল, মানে যে পিতৃতান্ত্রিক সমাজ বলা হয়ে থাকে, সেই সময় সোসাইটি কিন্তু প্যাট্রিয়াঞ্চাল ছিল, যেটা বৈদিক সিভিলাইজেশনেও এটা সেম ছিল। নেক্সট, ইন্দাস ভ্যালি পিপল ওয়ার দ্য আর্লিয়েস্ট টু প্রডিউস কটন। তো এটা দেখো একটা অবশ্যই একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। হ্যাঁ বলো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি মানে পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক ছিল? অ্যাকচুয়ালি দেখো, পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিকের মধ্যে একটা কথা দেখো, মাতৃশক্তির আরাধনা ওখানে হতো সব মাতৃ, কিন্তু হ্যাঁ ছিল পিতৃতান্ত্রিক। মাতৃশক্তির আরাধনা হতো, দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিম্বল মাতৃদেবিকার পুজো হতো, কিন্তু সেটা ছিল পিতৃতান্ত্রিক। ওকে, মাতৃদেবতার পুজো হতো মানে কিন্তু মাতৃতান্ত্রিক কোনো জায়গাতেই মানে মাকে বেশি প্রায়োরিটি দিয়েছে একমাত্র কিন্তু সাতবাহন ডাইনেস্টি। বাকি কিন্তু কোনো রুলার সেরকম ভাবে মাকে যে হেড এভাবে কিন্তু করেনি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ভাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে আমরা কিছু পেয়ে থাকি, বিকজ তিনিও কিছু কিছু ক্ষেত্রে তিনি মায়ের নাম উল্লেখ করেছেন। ওকে, কিন্তু ম্যাক্সিমাম ভাবে মাকে সমাজের মধ্যে একটু বেশি পোর্শন দেওয়া, এটা কিন্তু একমাত্র সাতবাহন রুলাররা করতো বা সাতবাহন ডাইনেস্টি। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এরকম মাতৃদেবীদের পুজো হলেও সে কিন্তু মানে সমাজটা কিন্তু ছিল পিতৃতান্ত্রিক বা প্যাট্রিয়াঞ্চাল। ক্লিয়ার? বুঝতে পারলে যে কোশ্চেন করলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল ওয়ার দ্য আর্লিয়েস্ট টু প্রডিউস কটন। দেখো এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কথা। আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম তুলোর চাষ করেছিল। দেখো এটাও তুমি বলবে না স্যার, আপনি তো বলেছিলেন আগের দিন যে মেসোপটেমিয়া আমাদের হচ্ছে মেহেরগড় সভ্যতার ক্ষেত্রে হয়েছে, তার আগেও বলেছে চীনের ক্ষেত্রে হয়েছে, চীনের আগে আমরা ইউপিতে আবার পেয়েছি, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অনেক আগে। ব্যাপারটা দেখো, কোনো কিছু যদি কম ভাবে প্রডিউস হয় সেটা কিন্তু আর্লি বা হিউজ ভাবে বলতে পারবো না। প্রথম ইউপিতে হলো, চীনে কিন্তু তার আগেই শুরু হয়েছে, কিছুটা বেশি শুরু হয়েছে, তার থেকে কিছুটা বেশি মেহেরগড় সিভিলাইজেশনে হয়েছে। কিন্তু এটা ব্যাপকভাবে বা হিউজ প্রপোর্শনে প্রডিউস করা প্রথম কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে হয়েছে। এই জন্য আমরা বলে থাকি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল ফার্স্ট প্রডিউস বা আর্লিয়েস্ট প্রডিউস দ্য কটন। ওকে, ডাউট ক্লিয়ার? কারণ যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে আমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার ভাবে করতে হবে, এবং সবসময় আমি বারবার বলি কম্পিটিটিভ এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন কি বলছে এবং তার সাথে সাথে অ্যান্সার কি সেটা কিন্তু ম্যাটার করে। ওকে, কেউ কিছু বলছো? বলছি স্যার আরেকবার বলবেন জিনিসটা? ওকে, দেখো কেউ যদি কম ভাবে কিছু জিনিস তৈরি করে, মানে সাপোজ হচ্ছে তুমি তৈরি করো, তুমি বাড়িতে হচ্ছে 2 প্যাকেট বিস্কিট তৈরি করো, তার মানে কি তুমি হচ্ছে বলবো কি তোমাদের গ্রামে সবাই বিস্কিট তৈরি করে? সেটা নয়। কারণ হয় কখন, যখন যদি একটা হিউজ প্রপোর্শনের লোকে সেই জিনিসটা প্রডিউস করে। তো চীনের ক্ষেত্রে বা মেহেরগড় সিভিলাইজেশনেও কটন কিন্তু প্রডিউস হয়েছিল, কিন্তু সেটা হিউজ ব্রড সেন্সে হয়নি, মানে সবাই তৈরি করতো এরকম নয়। কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এসে আমরা দেখলাম একটা ব্রড প্রপোর্শন বা হিউজ পরিমাণ লোক কিন্তু কটন প্রডিউস করা শুরু করলো, যেটাই আমরা লোথালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এই জন্য লোথালকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ম্যানচেস্টার বলে থাকি। এই জন্য যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোথায় আর্লিয়েস্ট প্রডিউস হয়েছিল, তখন আমরা কিন্তু অপশন দেখবো, অপশন কি জানতে চাইছে সেটা ম্যাটার করবে। ওকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা ইনক্লুড ভাবে কিন্তু অ্যান্সারের মধ্যে দেবো। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। এবার দেখো, এটা আমি অলরেডি বলেছি যে এই পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্র্যাকটিসেস বোথ ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ট্রেড।
তারা ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেড তারা করতো, ট্রেড বা বাণিজ্য করতো। এক্সটার্নাল ট্রেড মানে তারা মেসোপটেমিয়া থেকে শুরু করে সুমেরের সাথে তারা এক্সটার্নাল ট্রেড করতো। ইন্টারনাল ট্রেডের মধ্যে আমরা দেখলাম যে সাউথ ইস্ট পোর্টস অর্থাৎ কর্ণাটকা এবং আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন পোর্শনেও কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লোকেরা ট্রেড করতো। সো সেক্ষেত্রে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ ট্রেড আমরা দেখতে পাবো। আজকেই আমরা ক্লাসে করব যে কোন কোন জিনিস কোন কোন জায়গা থেকে ট্রেডিং হতো, সেটা আমি আজকেই বলবো। One of the source of the Harappan economy was the trade and exchange activities. তো অবভিয়াসলি ট্রেড কিন্তু হরপ্পান ইকোনমির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সোর্স ছিল, কারণ ইকোনমি ডিপেন্ড করতো কিন্তু মেইন যদি ব্যাকবোন বলা হয় তাহলে আমরা অবশ্যই এগ্রিকালচার বলবো। কিন্তু এখান থেকে বাইরে থেকে যে পরিমাণ টাকা কালেক্ট হতো যেটা ট্রেডের মাধ্যমে, সেটা কিন্তু এর মাধ্যমে হরপ্পান ইকোনমি কিন্তু যথেষ্ট স্ট্রং হয়েছিল। ওকে, Harappan had Harappan had close trade contract with Mesopotamia and also various cultures of Harappan had close trade contract with Mesopotamia and with the various culture of the India. আর অ্যাকচুয়ালি তো মেসোপটেমিয়ার সাথে হরপ্পানদের খুব বেশি ট্রেডিং হতো, এবং এটা আমরা অলরেডি দেখেছি বা জানি যে মেসোপটেমিয়ার লোকের সাথে কিন্তু হরপ্পার ট্রেডিং খুব বেশি হতো। There is no evidence of coin, so barter was assumed to be having the normal method of the exchange of the good. তাহলে আমরা এখানে কোনো কয়েন সেভাবে পাইনি, এই জন্য আমরা বলে থাকি যে বার্টার সিস্টেম বা যেটাকে আমরা বিনিময় প্রথা বলে থাকি, যে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম ওয়াজ দ্য মেইন সোর্স অফ দ্য নর্মাল মেথড অফ দ্য ইউজ অফ দ্য গুডস। অর্থাৎ গুডস এক্সচেঞ্জ করার জন্য জেনারেলি বার্টার সিস্টেম ইউজ করা হতো, মানে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস নেওয়া সেই সময় জেনারেলি ট্রেডিং এর ইউজ করা হতো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লোথাল। হ্যাঁ বলো। স্যার একটা যে কোশ্চিন দেখেছিলাম যে হরপ্পা হুম। সিভিলাইজেশনে কয়েন কি মানে কি মেটাল দিয়ে তৈরি করা হতো? ইউজ করা হতো অবশ্যই। আমি এক্ষুনি বলছি, কয়েন হচ্ছে কোয়ার্টাইজ, জেনারেলি কোয়ার্টাইজ দিয়ে তৈরি হতো। আমি একটু পরে বলছি যে কয়েন গুলো যেগুলো বলছে সেগুলো জেনারেলি কি করা হতো, যে কিছু কিছু ক্ষেত্রে ট্রেডিং এ ইউজ করা হতো, কিন্তু ব্রড সেন্সে এটা ইউজ করা হতো না। অবশ্যই তুমি কোশ্চেনটা ঠিক করেছো, আমি নোটসে রয়েছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। ঠিক আছে, ওকে। দেখো, লোথাল was an ancient port of the Indus Valley civilization. লোথাল সব থেকে এনসিয়েন্ট পোর্ট বা সব থেকে পুরনো বন্দর ছিল লোথাল। ওকে, এ ডকইয়ার্ড স্ট্রাকচার ওয়াজ ফাউন্ড হিয়ার। একটা ডকইয়ার্ড বা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড বা কৃত্রিম পোতাশ্রয় যেটা পাওয়া গেছে, ডকইয়ার্ড মানে আমরা যেটাকে বন্দর বলে থাকি, সেই বন্দর আমরা পেয়েছি কিন্তু লোথালের ক্ষেত্রে। এবার দেখো, এখানেই দেখো চলে আসছে এই যে তুমি এক্ষুনি সুপ্রিত যে কোশ্চেনটা করতে, the seals found were mostly square in the shape and made of steatite. ওকে, জেনারেলি তৈরি হতো এই যে স্টিয়াটাইট আর এ দিয়ে মেনলি সিল তৈরি হতো, মানে যেটাকে তুমি কয়েন বলছো সেটা জেনারেলি সিল ছিল। এই সিল গুলো ইউজ হতো কি কারণে সুপ্রিত? এই সিলের পাসপোর্ট বলো। মানে পাসপোর্ট। একদম, দুটো জিনিস, দুটো পারপাসে ইউজ হতো সিল গুলো। দেখো, একটা পারপাস ছিল যেটা মেন ছিল, সেটা সিটাডেলে এন্ট্রির জন্য। মানে আমাদের হচ্ছে আগেকার দিনে তো ফটো ছিল না যে ফটো তুলে দেখিয়ে দিল আমি এই ব্যক্তি। এই সিল গুলো যার কাছে থাকতো সে আপার পোর্শনে সে যেতে পারতো, মানে যেটা সিটাডেল আমি বলেছিলাম, সিটাডেল পোর্শনে যেতে পারতো। কিছু কিছু ক্ষেত্রে আবার এটাও হতো যে যখন ট্রেডিং করতো, ট্রেডিং এর সময় মেসোপটেমিয়াতে লোক হয়তো মনে নেই, তখন সেই সিলটা দেখিয়ে বলতো যে আমরা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোক। আমরা বিভিন্ন গ্রেড অনুযায়ী তাদেরকে সিল তৈরি হতো। কেউ যদি বড় বাণিজ্যিক হয় তাহলে তার কাছে একটা বেটার সিল থাকবে, কেউ যদি একটু ছোট মানে ব্যবসায়ী হয় তার কাছে একটা ছোট সিল থাকবে। দুটো ক্ষেত্রেই সিল কিন্তু ইউজ হতো, ট্রেডিং পারপাসেও এবং অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা সিভিলাইজেশনে এন্ট্রি করার জন্য। ওকে, কোশ্চেন এটা এসে থাকে যে স্টিয়াটাইট থেকে মেন সিল গুলো তৈরি করা হতো। ওকে, এবার দেখো মোস্ট কমন এনিম্যাল যের মধ্যে পাওয়া গেছে হিউজ পরিমাণে, সেটা হ্যাঁ বলো। স্যার বলছি, একজন প্রশ্ন করছে সুমেরীয় আর মেসোপটেমিয়া কি একই সিভিলাইজেশন? একজন মানে মেসেজ করেছে। আচ্ছা, সুমেরীয় মেসোপটেমিয়া কি একই সভ্যতা? আচ্ছা না, দুটো আলাদা সভ্যতা। আমি দুটো সভ্যতা সম্পর্কে বলবো। এখানে কন্টেম্পোরারি সিভিলাইজেশন যেটা রয়েছে আমি সেখানে বলবো। ওকে,
কন্টেম্পোরারি সুমের সভ্যতা এটা ইরানের সভ্যতা, আর মেসোপটেমিয়া ইজিপ্ট বা মিশরের সভ্যতা। দুটো আলাদা সভ্যতা কিন্তু কন্টেম্পোরারি। আমি বলছি এখানে কন্টেম্পোরারি সিভিলাইজেশন যেখানে রয়েছে একটু পরে রয়েছে, আমি এক্সপ্লেন করছি। Okay? আচ্ছা, মোস্ট অফ দ্য কমন এনিম্যাল অন সিল ওয়াজ ইউনিকর্ন। ইউনিকর্ন আমরা সেই একশৃঙ্গ গন্ডার যেটাকে বলি ইউনিকর্ন, সেই ইউনিকর্ন কিন্তু সব থেকে মোস্ট কমন এনিম্যাল। সিলে কিন্তু প্রচুর আমরা ইউনিকর্নের সিম্বল পেয়ে থাকি। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে সব থেকে মোস্ট কমন এনিম্যাল যেগুলো সিলে পাওয়া গেছে, সেটা অবভিয়াসলি হবে ইউনিকর্ন। ইউনিকর্নকে তো অ্যাকচুয়ালি কাল্পনিক মনে করা হয়, অনেকে বলে। অবশ্যই কাল্পনিক বলা হয়। এবার কিন্তু দেখো অবশ্যই কোনো না কোনো সময় অস্তিত্ব তো ছিল। দেখো আমরা যদি বলি ডাইনোসরও একটা কাল্পনিক, তুমি তো চোখে দেখোনি, বা ডাইনোসরের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। ইউনিকর্ন ব্যাপারটা কাল্পনিক নয়, কিন্তু খুবই রেয়ার স্পিসিস। ঠিক আছে, ওকে। এবার দেখো মহেঞ্জোদারো মিন্স হচ্ছে আমরা বলি মাউন্ট অফ দ্য ডেড, মানে যেটাকে মৃতের স্তূপ বলা হয়, মাউন্ট অফ দ্য ডেড বলা হয় মহেঞ্জোদারো মিনিং কে। ওকে, দ্য ইন্দাস পিপল ওরশিপড নেচার অ্যান্ড ওরশিপ অফ দ্য পিপল ট্রি। আমরা অলরেডি পড়েছি যে সিন্ধু সভ্যতার লোকেরা নেচারের পুজো করতো। নেচার বলতে যে প্রকৃতির পুজো করতো, এবং ট্রি এর মধ্যে তারা কিন্তু বিভিন্ন সময় পিপল ট্রি এর পুজো করতো। পিপল ট্রি মানে অশ্বত্থ গাছ বলা হয়, অশ্বত্থ গাছের কিন্তু তারা পুজো করতো। পরীক্ষায় কিন্তু এসে থাকে যে কোন ট্রি এর সে সময় পুজো হতো। আরো কিছু কিছু ক্ষেত্রে হতো শেষ ট্রি, যেগুলো আমি রিলিজিয়াস পার্টে গিয়ে আবার বলছি। একটু আগে কেউ বলেছিলে যে সেই স্যার এটা তো মাতৃতান্ত্রিক ছিল, সেটা নয়। এখানে দেখো, ফিগার অফ দ্য মাদার গডেস হ্যাজ বিন ডিসকভার্ড ইন দ্য লার্জ নাম্বার অফ ইন্ডিকেট ওরশিপ অফ ফেমিল ডেইটিনি। ডেইটিনি মানে দৈবত্বকে বলা হয় ডেইটি, অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাদার গডেসের কিন্তু দেখতে পাই হিউজ পোর্শনের মধ্যে। ওকে, কিন্তু সব জায়গাতে মাদার গডেসের বেশি পুজো হলেও কিন্তু চিফ মেল ডেইটি সেই সময় ছিল পশুপতি শিবা, অর্থাৎ মহাদেব, অর্থাৎ যে শিবকে বলা হয়ে থাকে, শিবকে কিন্তু এই সেন্সে শিব বলা হয় না, বলা হয় পশুপতি মহাদেবা। ওকে, তো চিফ চিফ মেল ডিটি মানে কি? চিফ মেল ডেইটি, চিফ মানে হচ্ছে, চিফ মানে যেটা সবচেয়ে, মানে চিফ বলে না যে হেড বলে চিফ, মেল মানে হচ্ছে পুরুষ, আর ডেইটি মানে দেবতা, মানে প্রধান পুরুষ দেবতা পশুপতি মহাদেবা। ওকে, চিফ মেল ডেইটি, ডেইটি মানে বললাম যে দেবতাকে ডেইটি বলা হয়। আচ্ছা, ক্রিমেশন ওয়াজ দ্য মোস্ট পপুলার ওয়ে অফ দ্য ডিসপোজাল অফ দ্য ডেথ। ক্রিমোশাল মানে কি, ক্রিমেশন মানে কি? মানুষকে পোড়ানো, সমাধি করা, সমাধি মানুষ করা। সমাধি পোড়ানো। করা বা কবর দেওয়া। ঠিক আছে, সমাধি করা বা কবর দেওয়াকে ক্রিমেশন বলা হয়। জেনারেলি আমরা জেনেছি যে সিন্ধু সভ্যতার লোকেদের কিন্তু ক্রিমেশন বা সমাধি দেওয়া হতো, যেটা সবচেয়ে বেশি ডিসপোজাল অফ দ্য ডেথের প্রসেস ছিল। The people of this believed in the life after the death, যেটা অরিজিনালি আমরা বলে থাকি বিলং হয়েছিল মেসোপটেমিয়া থেকে। আমরা ইজিপ্টের সিভিলাইজেশনে আমরা দেখেছি যে, জানি মোটামুটি যে মারা যাওয়ার পরে তাদেরকে পিরামিডে রাখা হতো, এবং পিরামিডে রাখার সাথে সাথে তারা যাতে খাওয়ার দাওয়ার ড্রেস থেকে শুরু করে সবকিছু দেওয়া হতো। তো এটাই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিলিভ যে মৃত্যুর পরেও জীবন আছে, এটা কিন্তু অরিজিনালি মানে কালেক্টেড ফ্রম দ্য মেসোপটেমিয়া সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ডিক্লাইন্ড অ্যাবাউট 1900 BC, চেঞ্জেস উইথ দ্য, এবার কজের মধ্যে মানে ধ্বংসের কারণের মধ্যে আমরা বলে থাকি ক্লাইমেট চেঞ্জ, ডিক্লাইন অফ ট্রেড উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ার সাথে মানে বাণিজ্যিক অবনতির মানে কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে, ডাইং অফ রিভার অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ডিউ টু দ্য কন্টিনিউয়াস ড্রাট আর সাম অফ দ্য, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে খরার কারণে, কোনো কোনো জায়গায় আবার বন্যার কারণেও কিন্তু এই সিভিলাইজেশন, অর্থাৎ ফ্লাড অ্যান্ড শিফটিং অফ দ্য রিভার কোর্স আর অলসো দ্য কজেস অফ দ্য রিজনস টু দ্য রুইন অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মানে কজের মধ্যে কি আমি আবার বলবো, এই মানে এই থিওরি গুলা কার রয়েছে, কে কে বলেছে, এগুলো আমি পরে একটু পরে আবার ডিটেলসে বলবো। স্যার কজ বলছি গুলো যে সিন্ধু বলো। সভ্যতার পতনের জন্য মানে অনেকে তো বলে ওই যে পোড়া ইটের যেহেতু করতো সেক্ষেত্রে অনেক গাছ কেটে ফেলেছিল সেই জন্য মানে অনেক, ডিফরেস্টেশন, হ্যাঁ, ডিফরেস্টেশন বলছে, কেউ আর বলেছে বৈদেশিক আক্রমণ। বলো। ওর জন্যই ওই ক্লাইমেট চেঞ্জ হয়েছিল, ফলে বৃষ্টি বৃষ্টি হয়নি সেই জন্য মানে দেখো, একটা কজের জন্য কি কখনো হতে পারে কিছু?
না আমি বলছি নাথিং। যে মানে এইটাও একটা কারণ হিসেবে মানে সাপোজ ধরা হয় মানে সেরকম। অবশ্যই অবশ্যই এটা অবভিয়াসলি, এটাই তো বলেছে যে ডাইং অফ দ্য রিভার, হোয়াট এই যে ক্লাইমেট চেঞ্জ, চেঞ্জ অফ ক্লাইমেট কখন হয়, তুমি যেটা বললে সেই কারণেই তো হয়। যদি বন কেটে দেওয়া হয়, গাছ কেটে দেওয়া হয়, তাহলে হ্যাঁ অবশ্যই ক্লাইমেট চেঞ্জ হবে, তাই তো? তাহলে এর মধ্যেই জিনিসগুলো ম্যাক্সিমাম চলে আসে। তো এগুলো আমি কজ গুলো একটু পরেই বলছি যে কোন কোন কজের ক্ষেত্রে কি এই কজ গুলো বা এই বলেছে যে এই কারণের জন্য হয়েছে, আমি শেষের দিকে একদম লাস্টে আমি এটা আলোচনা করব, কারণ এটাও আমি ডিটেলসে লিখাবো, এখন বলবো। ওকে, তো কজের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কজ বলি। চেঞ্জ অফ ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জের জন্য মেসোপটেমিয়ার সাথে ট্রেড যেটা হয়েছে সেটা ডিক্লাইন বা রিলেশন খারাপ হওয়ার জন্য, ডাইং অফ রিভার মানে যে জল মানে নদীতে যে জলের পরিমাণ কমে গিয়েছিল সেই জন্য সেটাকে ডাইং অফ রিভার বলি। ওয়াটার রিসোর্সেস ডিউ টু দ্য কন্টিনিউয়াস ড্রট, অর্থাৎ যে জায়গা থেকে তারা জল পেত বা জল ইউজ করত সেই জায়গায় বিভিন্ন কন্টিনিউয়াস খরার কারণে কিন্তু সেই জায়গার ওয়াটার রিসোর্সেস গুলো নষ্ট হয়ে গেছিল। এছাড়া হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন, ইনভেনশনও আমরা বলে থাকি, কিছু বাইরের শত্রুর আক্রমণকেও আমরা এর কজ হিসেবে বলে থাকি। এছাড়া ছিল ফ্লাড অ্যান্ড দ্য শিফটিং অফ দ্য রিভার কোর্স, বিভিন্ন ক্ষেত্রে আমরা বন্যাকেও বলে থাকি, এবং শিফটিং অফ দ্য রিভার কোর্স বলতে যে নদী তার গতিপথ কিন্তু চেঞ্জ করে থাকে। ওকে, এই কারণে কিন্তু সিন্ধু সভ্যতা যে রুইন হয়েছিল সেটাকে আমরা এর কজ হিসেবে বলে থাকি। মোটামুটি এই কজ গুলো আমরা বলে থাকি। এর বাইরেও কিছু কিছু কজ রয়েছে যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেগুলো তোমাদের বলবো। ওকে, এবং এই থট গুলো কে বলেছে সেটাও আমি তোমাদের বলছি। বিভিন্ন মানে এই যে সোর্স গুলো কে বলেছে, খরা হয়েছিল, খরার কারণে ধ্বংস হয়েছিল, এগুলো কে বলেছে সেগুলো আমি তোমাদের একটু পরেই বলছি। আচ্ছা, এবার একটু আগে কেউ একজন কোশ্চেন করছিল, স্যার মেসোপটেমিয়ান সিভিলাইজেশন আর সুমের সিভিলাইজেশন কি সেম? দেখো, এই সময় কিছু কন্টেম্পোরারি বা সমসাময়িক সভ্যতার আমরা দেখতে পাই। তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল মেসোপটেমিয়াস সিভিলাইজেশন, যেটা হচ্ছে মিশরের সভ্যতা। সেটা ছিল দেখো ব্যাংক অফ দ্য রিভার টাইগ্রিস অ্যান্ড ইউক্রেফিটাস, যেটা ইরাকের রয়েছে। টাইগ্রিস এবং ইউক্রিটিস নদীর তীরে ইন্দাস মেসোপটেমিয়ান সিভিলাইজেশন গড়ে উঠেছিল। এছাড়া সিভিলাইজেশন is the old but the largest civilization was Indus Valley civilization. It was a maximum trade with the Mesopotamian civilization. দেখো, মেসোপটেমিয়ান কন্টেম্পোরারি সিভিলাইজেশনের মধ্যে মেসোপটেমিয়ান সিভিলাইজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই মেসোপটেমিয়ান সিভিলাইজেশনটা তৈরি হয়েছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। ওকে, যেটা আমি জানি, যেটা আমাদের ইরাকে অবস্থিত। এর সাথে কি এই সভ্যতা কিন্তু ইট ওয়াজ দ্য ওয়ার্ল্ড এর লার্জেস্ট। ওকে, civilization is the world but largest civilization হচ্ছে ইন্দাস ভ্যালি civilization। কন্টেম্পোরারি civilization এর মধ্যে কিন্তু ফার্স্ট আমরা বলে থাকি ইন্দাস ভ্যালি civilization কে আমরা সব থেকে মানে মেসোপটেমিয়ান civilization কে ইন্দাস ভ্যালি civilization এর কন্টেম্পোরারির মধ্যে সব থেকে আগে নিয়ে আসি। ওকে, কারণ সব থেকে বেশি ট্রেড বলো সমস্ত কিছু এর মধ্যেই হতো, মেসোপটেমিয়ার সাথে হতো। স্যার যদি বলে কেন মেসোপটেমিয়াকে ইজিপ্টিয়ান সভ্যতা বলা হয়, কি বলবো? মেসোপটেমিয়ান এই যে এটা হচ্ছে ইজিপ্টিয়ান সভ্যতা, যেটা ইজিপ্টে তৈরি হয়েছিল, এটাকে নীল রিভারের তীরে ইজিপ্টিয়ান সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতাটাকে আমরা টোটালি ইজিপসিয়ান নয়, এটা জেনারেলি তোমার ওই যে মেসোপটেমিয়া আর ইজিপ্টের সভ্যতা, সুমের সভ্যতা, এটা কিন্তু দুটো আলাদা। এই যে ইরাকের সভ্যতা, বলো। ইজিপ্ট মেসোপটেমিয়া পরে ক্যাপচার করে নিয়েছিল। হ্যাঁ, পরে মেসোপটেমিয়া ক্যাপচার করে নিয়েছিল, এই জন্য কিন্তু দুটো সিভিলাইজেশন কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন আর ইজিপ্টিয়ান সিভিলাইজেশন কিন্তু পরে ছিল, তাই না? দুটোর দেখো আলাদা আলাদা রিভারের ব্যাংকে তৈরি হয়েছিল। এটা নীল নদীর তীরে গড়ে উঠেছিল, এটাও কিন্তু ট্রেড হয়েছিল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে দুটোই কিন্তু ট্রেড করতো। ওকে, তার মধ্যে যে স্ট্রং ছিল সে একে অপরকে দখল করে নিয়েছিল। ওকে, ম্যাক্সিমাম ট্রেড কিন্তু এই মেসোপটেমিয়ার সাথে পরে ইজিপসিয়ান সভ্যতা কিন্তু মেসোপটেমিয়ান সভ্যতারা ক্যাপচার করে নিয়েছিল। আরেকটা কন্টেম্পোরারি সভ্যতার মধ্যে আমরা চীনা সিভিলাইজেশনকে বলি, কিন্তু চায়না সিভিলাইজেশন কিন্তু এর কন্টেম্পোরারি ছিল না। এটা জেনারেলি যখন সিন্ধু সভ্যতা ডিক্লাইন হয় তখন কিন্তু চীনের সভ্যতাটা কিন্তু গড়ে উঠেছিল। এই জন্য এটাকে আমরা টোটালি কন্টেম্পোরারি চায়নার বলি না। পরীক্ষায় যদি কোশ্চেন আসে হুইচ ওয়াজ নট দ্য কন্টেম্পোরারি সিভিলাইজেশন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন,
তাহলে বলবে চৈনিক সিভিলাইজেশন বা চীনা সিভিলাইজেশন। এটা কিন্তু টোটালি কন্টেম্পোরারি নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লাস্টের দিকে অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইনের সময় আমরা কিন্তু চীনের সিভিলাইজেশনের সাথে কিছু ট্রেডের আমরা নিদর্শন পেয়ে থাকি। ওকে, তাহলে চীনের সিভিলাইজেশন কিন্তু কন্টেম্পোরারির মধ্যে আমরা ফেলবো না, এটা কিন্তু আমরা আলাদাভাবে বলবো। স্যার তাহলে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া আর মিশরীয় মানে এই তিনটে কি একই মানে কন্টেম্পোরারি, তাই তো? কন্টেম্পোরারি হবে, ওকে, কন্টেম্পোরারি হবে। আর স্যার এই প্রাচীনতম সভ্যতা সব থেকে বেশি মানে ওটা তো সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা হবে, যেটা হচ্ছে ইরানে তৈরি হয়েছিল। ইরানের সভ্যতা হচ্ছে সব থেকে প্রাচীন, যে তোমার সুমেরীয় সভ্যতা যেটা, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন সভ্যতা। আর স্যার বলছি মেসোপটেমিয়া সভ্যতা কি দাজলা ভারাত নদীর তীরেও মানে অবস্থান করেছিল? আর টাইগ্রিস আর ইউক্রেটিস, ইরাকের টাইগ্রিস এবং ইউক্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন গড়ে উঠেছিল। আর স্যার হুয়াংহো নদীর তীরে তো চৈনিক সভ্যতা। ওয়াংহো নদীর তীরে এই যে দেওয়া আছে দেখো, সিভিলাইজেশন অফ চায়না, ওয়াংহো নদীর তীরে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু মেজর হরপ্পান সাইটস এবং তাদের এক্সাভেটার সম্পর্কে জানবো। অলরেডি আমরা পড়েছি যে 1921 ফার্স্ট সিভিলাইজেশন যেটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, ওকে, যেটা পাঞ্জাবের মন্টগোমারি ডিস্ট্রিক্ট, যেটা পাঞ্জাবে অবস্থিত, ইন দ্য ব্যাংক অফ দ্য রাভি রিভার। ওকে, অলরেডি আমরা জানি। এছাড়া 1922 রাখাল দাস ব্যানার্জি পাঞ্জাবের লারকানা ডিস্ট্রিক্টে সিন্ধু নদীর তীরে, রাইট ব্যাংক সাইড অফ সিন্ধু নদীর তীরে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে। এছাড়া সুটকা জেন্ডর 1927 আর এল স্টেইন আবিষ্কার করে দাস্ত রিভার, যেটাকে ডাস্ক বা ডাস্ত রিভার বলে থাকে। চানহুদারো 1931 ননীগোপাল মজুমদার আর ম্যাকাই এটাকে আবিষ্কার করেছিলেন 1931, যেটা সিন্ধু নদীর তীরে বা সিচুয়েটেড অন দ্য সিন্ধ অন দ্য ব্যাংক অফ দ্য লেফট অফ দ্য ইন্দাস, চানহুদারো। ওকে, এগুলো আমরা অলরেডি পড়েছি, বাংলাতে এই নোটস গুলো ভালোভাবে দেওয়া আছে। আমরি 1929 ননীগোপাল মজুমদার এটাও ইন্দাস নদীর তীরে আবিষ্কার করেছেন। কালীবঙ্গান ঘোষ তা সিচুয়েটেড অন দ্য রাজস্থান ঘাঘর নদীর তীরে। এছাড়া কোট দিজি 1955 ফনজল আলী, এটা হচ্ছে ইন্দাস ভ্যালি, ইন্দাস নদীর তীরে অবস্থিত। রংপুর 1935 বিবি লাল আর এসআর রাও এবং ভাস, এটা করেছিল মাহে রিভার তীরে, গুজরাট। ওকে, রোপার খুব মনে রাখতে হবে, রোপারটাকে মনে রাখতে হয় 1953 ওয়াইডি শর্মা। কেন মনে রাখতে বলেছিলাম? মানে স্বাধীনতার পরে প্রথম। একদম, ভারতের স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত কেন্দ্র ছিল রোপার। এই জন্য রোপারটা কিন্তু প্রায় পরীক্ষায় এসেছে, যে রোপার সিন্ধু সভ্যতার পরে দেখো 1953 মানে 1947 পরে কিন্তু রোপার আবিষ্কার হয়েছে। এই জন্য এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যে সিন্ধু সভ্যতার পরে কোন সাইটটা আবিষ্কার হয়েছে, তখন আমরা কিন্তু রোপার বলবো, সালটা মনে রাখবে 1953। এছাড়া লোথাল আমরা খুব ইম্পর্টেন্ট, এসআর রাও গুজরাটে গালফ অফ খাম্বাতে যেখানে রয়েছে সবরমতী নদী এবং ভোগবা নদীর কাছে, গালফ অফ খাম্বাতের কাছে আমরা এর এক্সিস্টেন্স পেয়ে থাকি। এটা ওয়াজ দ্য অনলি সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেখানে আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড তৈরি হয়েছিল। কৃত্রিম পোতাশ্রয় বলা হয়, আর্টিফিশিয়াল ব্রিক ডকইয়ার্ড তৈরি হয়েছিল লোথালের ক্ষেত্রে। আলমগীরপুর, এটা আমরা বলেছিলাম উত্তরপ্রদেশে, ডিস্ট্রিক্ট যদি কোশ্চেন আসে তাহলে মিরাটে হিন্দন নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে রাখিগাড়ি, যেটা আমি বলেছিলাম হিসার, হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে এটা অবস্থিত, এটা ইম্পর্টেন্ট সাইট। এছাড়া বালাকোট, যেটা হচ্ছে সরস্বতী নদীর তীরে, আরবিয়ান সাগরে সরস্বতী নদীর তীরে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত, যেখান থেকে আমরা সুরকোটোডা থেকে কি পেয়েছিলাম মনে পড়ে? স্যার ঘোড়ার নিদর্শন। ঘোড়ার হাড়ের নিদর্শন পেয়েছিলাম, ভেরি গুড, ঘোড়ার হাড়ের নিদর্শন পেয়েছিলাম। আমি আবার বলবো এখানে। ওকে, এবার যে সাইট গুলো বললাম তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে হরপ্পা, যেটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, একটু আগেই বললাম 1921 দয়ারাম সাহানি আবিষ্কার করে, অ্যাসিস্টেড বাই দ্য এম.এস. ভাটসা এবং লেটেড বাই দ্য মন্টজেনারি। ওকে, পরে এটাকে লেটার বাই দ্য মন্টজেনারি এটাকে আবিষ্কার করেছিল। এটা হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট মন্টগোমারি রয়েছে, প্রথম এটা পাঞ্জাবের সাহিওয়াল ডিস্ট্রিক্টে এর প্রথম নিদর্শন পাওয়া গেছিল, যেটা মন্টগোমারিতে এখন নিদর্শন রয়েছে। প্রথম পাওয়া গেছিল সাহিওয়াল ডিস্ট্রিক্ট, পশ্চিম পাঞ্জাবের সাহিওয়াল ডিস্ট্রিক্টে
প্রথম এর অস্তিত্ব পাওয়া যায়। ওকে, ইট ওয়াজ দ্য ব্যাঙ্ক অফ দ্য রাভি রিভার, অলরেডি বলেছি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। এভিডেন্স অফ স্বস্তিকা, পিওর সাইন অফ দ্য গড সূর্যা, অ্যান্ড ইট ওয়াজ অলসো ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো এখানে আমরা স্বস্তিকা চিহ্ন আমরা মোটামুটি জানি, স্বস্তিকা চিহ্নর কিন্তু এভিডেন্স আমরা পেয়ে থাকি হরপ্পান সিভিলাইজেশন। এই স্বস্তিকা চিহ্ন যেটা হচ্ছে সূর্য দেবতার এর সাথে পিওর সাইন অফ দ্য সূর্যর যে মানে সূর্য দেবতার হচ্ছে পিওরের সাইন, এটাকে স্বস্তিকা চিহ্নকে বলা হয়ে থাকে। এটাকে কিন্তু এটা সব থেকে হোলি সিম্বল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু আমরা স্বস্তিকা সিম্বলকে বলে থাকি। যেমন সব থেকে হোলি রিভার আমরা ভেদিক সিভিলাইজেশনের ক্ষেত্রে বলে থাকি কোন নদীকে? স্যার সরস্বতী। সরস্বতী। সরস্বতী নদীকে আমরা যেমন সব থেকে হোলি রিভার বলে থাকি, এরকম সব থেকে হোলি বা পিওরের সাইন যদি বলি তাহলে আমরা স্বস্তিকা সাইনকে বলবো। ওকে, হরপ্পাতে আমরা গ্রানারি পেয়েছিলাম, খুব একটা ইনফরমেশন, খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। হরপ্পাতে আমরা 6 রুমস ইন এ লাইন, দেয়ার ওয়াজ এ 2 রোজ, এরকম দুটো করে মানে 6টা করে শস্যাগার, 6টা করে শস্যের এরকম মানে শস্যের যেটা মানে যেখানে হচ্ছে মানে এগ্রিকালচারাল ফুড যেখানে স্টোর করা হয় সেরকম 6টা রুম পাওয়া গেছে, 6টা এরকম শস্যাগার পাওয়া গেছে, যেটা দুটো রোতে এটাকে ভাগ করে বড় বড় শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতে। ওকে, এই জন্য আমরা যে কোথায় হচ্ছে গ্রেট গ্রানারি পাওয়া গেছে সেটা কিন্তু এই জন্য আমরা হরপ্পাকে বলে থাকি। অ্যান্সারের মধ্যে নিয়ে আসি হরপ্পাকে। ওকে, ব্যাকবোন যদি বলি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইকোনমির ক্ষেত্রে ব্যাকবোন ছিল এগ্রিকালচার। এগ্রিকালচার কিন্তু ছিল ব্যাকবোন, কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মানে রুল করতো ট্রেডাররা, অর্থাৎ যারা বাণিজ্য করতো তারা কিন্তু মেনলি ট্রেড করতো, মেনলি রুল করতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর। সেই সময় কি কি টুলস ইউজ করতো? টুলস বলতে কি কি ওয়েপন বা অস্ত্র ইউজ করতো? কপার মিরর, কফিন বিউরিয়াল, অনলি ওয়ান ফাউন্ড, এটা হচ্ছে শিবলিং। শিবলিং মানে যেহেতু পশুপতি শিবার তারা হচ্ছে প্র্যাকটিস করতো এই জন্য শিবলিং পাওয়া গেছে। কিছু কফিন বুরিয়াল পাওয়া গেছে। কফিন বিউরিয়াল মানে কফিন কবর বিউরিয়াল কবর, মানে কফিন কবর। বিউরিয়াল মানে কবর, যেগুলো হচ্ছে টুলস তৈরি হতো কফিন মানে কফিনের মাধ্যমে, কফিনের মধ্যে রাখে না, যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে তোমার হচ্ছে খ্রিস্টানদের ক্ষেত্রে তাকে কফিনে করে রাখে না, দিয়ে মানে কবর দেওয়া হয়। এবং কপার মিরর, কপারের হচ্ছে মিরর বা আয়না পাওয়া গেছে। কফিন বিউরিয়াল এবং শিবলিং। ওকে, শিবলিং পাওয়া গেছে টুলস এর মধ্যে ইন হরপ্পাতে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে যে কপার মিরর, কফিন বিউরিয়াল হরপ্পাতে পাওয়া গেছে, শিবলিং কোথায় পাওয়া গেছে, এগুলো কিন্তু কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার মহেঞ্জোদারো আমরা অলরেডি জানি, এটা হচ্ছে 1922 সালে রাখাল দাস ব্যানার্জি এটা আবিষ্কার করেছিলেন, অ্যাসিস্টেড বাই দ্য মর্টিমার হুইলার। এই যে হুইলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লোক, এই যে মর্টিমার হুইলার, এই নামগুলো তোমরা আগে ওখানে বেঙ্গলি ক্লাসে আমি তোমাদের বলিনি, কারণ এই নামগুলো কিন্তু ইংলিশ ভার্সনের ক্লাসে যখন আসবে কে কাকে অ্যাসিস্ট করেছিল এগুলো কিন্তু একটু যখন টাফ কোশ্চেন আসে তখন কিন্তু সেন্ট্রালের যেসব এক্সাম গুলো সেগুলো কিন্তু এসে থাকে যে মহেঞ্জোদারো আর ডি ব্যানার্জিকে কে অ্যাসিস্ট করেছিল। ওকে, এরকম টাইপের কিছু কোশ্চেন কিন্তু থাকে ওখানে। Okay? তো এক্ষেত্রে দেখো মহেঞ্জোদারো সিচুয়েটেড অন দ্য লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ প্রদেশের লারকানা ডিস্ট্রিক্ট, যেটা ইন্দাস ভ্যালি, ইন্দাস রিভার বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। অবভিয়াসলি মহেঞ্জোদারো মিন্স মাউন্ট অফ দ্য ডেড, অলরেডি আমাদের জানা রয়েছে, মৃতের স্তূপ বলা হয় মহেঞ্জোদারোকে। ইট হ্যাজ দ্য লার্জেস্ট গ্র্যানারি। দেখো দুটোর পার্থক্য দেখো, আমি বলেছিলাম মহেঞ্জোদারো এবং হরপ্পা যেহেতু সিমিলার টাইপের ছিল এই জন্য দুটোকে আমরা যমজ বা বলে থাকি টুইনস বলে থাকি। অর্থাৎ ওকে, আমরা যেটাকে যেরকম দুটো শহরকে আমরা হচ্ছে টুইন সিটি। স্যার মহেঞ্জোদারো আর চান্দুদারো তো মহেঞ্জোদারো আর হরপ্পা, মহেঞ্জোদারো এবং হরপ্পাকে আমরা টুইন সিটি বলে থাকি। যেমন টুইন সিটি আর একটা এখন প্রেজেন্ট কাকে বলা হয়, কোন দুটো? হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে আমরা টুইন সিটি বলে থাকি, সেরকম সিন্ধু সভ্যতার ক্ষেত্রে মহেঞ্জোদারো এবং হরপ্পাকে আমরা টুইন সিটি বলে থাকি। কিন্তু দেখো একটা জিনিস ফ্যাক্টর মনে রাখবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছি যে ওই সিন্ধু নদীর মানে দুটো অপোজিট সাইডে দুটো সভ্যতা বেড়ে উঠেছিল, ওই মহেঞ্জোদারো আর চান্দুদারো, ওই জন্য তো ওদের না না দুজনকে না 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 বলা হতো। না না, ভুল 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 ভুল। এই দুটো হরপ্পা এবং মহেঞ্জোদারোর মধ্যে, হরপ্পা এবং মহেঞ্জোদারোর
স্ট্রাকচার অর্থাৎ শহরের স্ট্রাকচার ম্যাক্সিমাম এবং টোটালি সেম ছিল বলে হরপ্পা এবং মহেঞ্জোদারোকে টুইন সিটি বলা হয়। চানহুদারোকে কিন্তু কখনো বলা হয় না। কোনো বই যদি পেয়ে থাকো আমাকে একটু ফটো তুলে পাঠাবে, যতদূর সম্ভব ম্যাক্সিমাম ভুল ইনফরমেশন। চানহুদারোকে কিন্তু কখনোই বলা হয় না। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমার ওটা ভুল তাহলে। হ্যাঁ স্যার, এটা জিকে পাহাড়ের বইতে আছে। জিকে পাহাড়ের বইতে অনেক ভুল ইনফরমেশন আছে, মানে যেগুলো এই নোটস এর সাথে মেলে না। এটা একদমই ভুল। চানহুদারো কিন্তু অতটা ডেভেলপ ছিল না যে মহেঞ্জোদারোর সাথে আমি টুইন হিসাবে বলবো। আমরা কিন্তু চানহুদারো এত কিন্তু ডেভেলপ কখনোই চানহুদারো নয়। হ্যাঁ, এটা একটা খটকা ছিল মনে, আমি ওই জন্যই আরো জিজ্ঞাসা করলাম, কারণ ওটা চান্দুদারও তো মহেঞ্জোদারোর মতো অতটা ডেভেলপ ছিল না, কিন্তু ওখানে সব এই ছিল না। স্বরূপ লেখা ছিল যে মানে কেন, কারণ ওই সিন্ধু নদীর দুধারে গড়ে উঠেছিল, মানে ওই হিসাবে যমজ শহর এরকম বলা হয়েছিল বুঝতে পেরেছি, বাট আমার। এটা এটা হ্যাঁ, ঠিক এটা একটা ডাউট ইনফরমেশন না। ছিল স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, ঠিক আছে। এবার দেখো, একটা ইনফরমেশন খুব ভালো করে মাথায় রাখবে যে গ্র্যানারি বেশি পরিমাণে পাওয়া গেছে কিন্তু হরপ্পাতে, মানে 6 গ্র্যানারি, বড় বড় গ্র্যানারি পাওয়া গেছে, কিন্তু সব থেকে বড় গ্র্যানারি যেটা পাওয়া গেছে সেটা কিন্তু মহেঞ্জোদারোতে। ওকে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কিন্তু পরীক্ষার সময় যদি থাকে গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারো বলবো, আর গ্রেট গ্র্যানারি কোথায় পাওয়া গেছে, হরপ্পা বলবো। ওকে, কিন্তু গ্রেট গ্র্যানারি যেটা সেটা অরিজিনালি কিন্তু মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে। লার্জ নাম্বার অফ গ্র্যানারি, যেটা 6টা গ্র্যানারি পাওয়া গেছে হরপ্পাতে। কিন্তু আমরা যখন পরীক্ষায় কোশ্চেন করব তখন কিন্তু আমরা হরপ্পাকেই দিয়ে যাবো যে গ্রেটেস্ট গ্র্যানারি কোথায় পাওয়া গেছে, সেটা আমরা হরপ্পাই কিন্তু বলবো। কিন্তু অরিজিনালি মহেঞ্জোদারোতে কিন্তু লার্জেস্ট গ্র্যানারি পাওয়া গেছে, কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়নি। এই জন্য মহেঞ্জোদারো আমরা অ্যান্সার করি না, আমরা হরপ্পাকে অ্যান্সার নিই। ওকে, এখানে কি একটাই বড় শস্যাগার পাওয়া গেছে? একটাই বড় পাওয়া গেছে। ওকে, এবং সেটা কিন্তু সব থেকে বড়। হরপ্পায় যে 6টা পাওয়া গেছে তাদের থেকেও কিন্তু বড় মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে, কিন্তু তবুও আমরা লার্জেস্ট গ্র্যানারি হরপ্পাকেই বলে থাকি। ঠিক আছে, যেহেতু বেশি পরিমাণে রয়েছে ওখানে। আচ্ছা, দেখো, কিছু কিছু আমি আগেই বলেছিলাম, কিছু কিছু জিনিস থাকবে, প্রচুর ডাউট লাগবে। ঠিক আছে, কিন্তু আমাদের যেগুলো অ্যান্সার দেবে আমাকে কিন্তু সেগুলো নিয়েই চলতে হবে। আচ্ছা, ঠিক। এখানে আমরা ওরশিপ অফ দা পশুপতি শিবার কিন্তু সেই সময় মহেঞ্জোদারো থেকে শুরু করে সমস্ত জায়গাতে হতো। এটাকে পশুপতি শিবাকে প্রোটো শিবাও বলা হয়ে থাকে, এবং এই প্রোটো শিবা বলেছেন মার্শাল, জন মার্শাল এটাকে প্রোটো শিবা বলেছেন। ওকে, কটন ওয়াজ ফাউন্ড ইন দ্য গ্রিক। সবচেয়ে কটন বা তুলো, এটা হচ্ছে জেনারেলি গ্রিকে, মানে আমরা হচ্ছে হরপ্পাতে পেয়ে থাকি, কিন্তু এটাকে গ্রিকরা কটনকে, মানে গ্রিসের সাথে তাদের বাণিজ্য হতো, গ্রিসরা কটনকে বলতো সিন্ধু। এই সিন্ধু থেকে পরবর্তীকালে এটাকে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়েছে, এবং কটন ফার্স্ট ফাউন্ড, গ্রিকরা এটাকে সিন্ধু বলে, আর মেসোপটেমিয়ানরাকেও কটনটাকে সিন্ধু বলে থাকে। ওকে, মেসোপটেমিয়ানরা একে সিন্ধু বলে থাকে। মনে হয় কিছু ভুল হলো। এটা ঠিক আছে, বলো। স্যার আপনাকে স্যার একদিন মানে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ওই প্রোটো শিবা, ওটা তো আপনি স্যার মানে অ্যান্সারটা ব্যাসাম বললেন। ব্যাসম হবে, ব্যাসম যেটা তোমার হরপ্পাতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাসম হচ্ছে, মহেঞ্জোদারো এটা হচ্ছে মার্শাল হচ্ছে। ঠিক আছে, অপশন দেখবে যে কোশ্চেনের মধ্যে দেখবে, দেখো বিভিন্ন জায়গায় আমিও এটা খুব ভালো একটা কোশ্চেন করেছো। আমিও কিন্তু এটা দুটো জায়গায় দুরকম অ্যান্সার পাচ্ছি, কোনো জায়গায় মার্শাল পাচ্ছি, কোনো জায়গায় ব্যাসম পাচ্ছি। এটা জেনারেলি একটাই করবে যে হরপ্পায় যেটা পাওয়া গেছে সেটাকে ব্যাসম করবে, আর মহেঞ্জোদারোতে যদি বলে তাহলে জন মার্শাল করবে। ঠিক আছে, এবার হরপ্পায় যেটা পাওয়া গেছে, যেহেতু দেখো দুটো জায়গাতে প্রায় সেম পাওয়া গেছে, প্রোটো শিবা বলো, দুটো জায়গাতেই কিন্তু পাওয়া গেছে। ওকে, যেন হরপ্পা যদি বলে তাহলে ব্যাসম অ্যান্সার করবে, আর মহেঞ্জোদারো যদি বলে তাহলে সেটাকে জন মার্শাল করবে। ঠিক আছে, ওকে। এই যে কটনকে দেখো, কটন যে তুলো, সেটাকে আমরা গ্রিসের ক্ষেত্রে, গ্রিস এবং মেসোপটেমিয়া এটাকে সিন্ধু বলে থাকে। ঠিক আছে, গ্রিস এবং মেসোপটেমিয়ারা এটাকে সিন্ধু বলে থাকে। এই সিন্ধু থেকেই পরবর্তীকালে এটার নাম সিন্ধু সভ্যতা হয়েছে। ফার্স্ট টাইম কটন পাওয়া গেছিল ইন্ডিয়াতে। অলরেডি আমি বলেছি যে ইন্ডিয়াতে ইউপিতে প্রথম কটনের আবিষ্কার হয়েছে। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট টাইম ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইন্ডিয়া। কিছু কিছু ক্ষেত্রে আবার মেহেরগড় সিভিলাইজেশন কেও বলা হয়ে থাকে, কিন্তু জেনারেলি আমরা
সেম বললাম, অপশন যেখানে যেরকম দেবে আমাকে কিন্তু অ্যান্সার সেভাবে করতে হবে। জেনারেলি ইউপি যদি বলে প্রথম মানে তুলোর চাষ, সেটা কিন্তু জেনারেলি ইউপিতেই হয়েছিল। আবার যদি অপশনে ইউপি না থাকে তাহলে আমরা কিন্তু মেহেরগড় সিভিলাইজেশন করব। মেহেরগড় সিভিলাইজেশনে যদি অপশন না করে তাহলে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন করব। তো এটা আমাদের দেখতে হবে এক্সামে কি কোশ্চেন দিয়েছে তার উপর বেস করে আমাদের কিন্তু এমসিকিউ করতে হবে। ওকে, ওকে স্যার। এবার দেখো, এভিডেন্স অফ মেসোপটেমিয়ান ট্রেড অ্যান্ড সিল ফাউন্ড ইন হরপ্পা এন্ড লোথাল। আমরা কিন্তু মেসোপটেমিয়ার সিল আমরা বিভিন্ন সাইটে পেয়ে থাকি। তার মধ্যে বিশেষ করে আমরা বেশি পরিমাণে সিল আমরা হরপ্পা এবং লোথালে পেয়ে থাকি। অবভিয়াসলি হরপ্পা বা লোথালে সব থেকে বেশি কেন পেয়ে থাকি, কারণ লোথালের সাথে বেশি ট্রেডিং হতো মেসোপটেমিয়া। এই কারণে মেসোপটেমিয়ান সিল যেগুলো হয় সেগুলো বেশি আমরা লোথালে পাই, এবং হরপ্পা যেহেতু ফার্স্ট সাইট ছিল এবং সব থেকে বেশি উন্নতও বলা যেতে পারে, সেই জন্য আমরা হরপ্পাতেও বেশি সিল আমরা পেয়ে থাকি। এখানে আমরা কিছু অ্যাসেম্বলি হলের নিদর্শন পেয়ে থাকি। অ্যাসেম্বলি হল মানে যেখানে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে থাকে, সেই অ্যাসেম্বলি হলের নিদর্শনও আমরা কিন্তু মহেঞ্জোদারোতে পেয়ে থাকি। ওরা মূলত স্যার পুরোহিতদের আলোচনার মহল এরকমই বলেছিলেন আগে। অবশ্যই অবশ্যই পুরোহিতদের আলোচনা হতো, এছাড়া মানে বণিক যারা ছিল, যারা ট্রেডার ছিল, তারাও কিন্তু এখানে এ করতো। মানে জেনারেলি এটাকে কমিউনিটি হলও বলতে পারো এক ধরনের। অ্যাসেম্বলি আচ্ছা। হলকে কমিউনিটি হলের মধ্যে যখন যেরকম যার হয়তো বিয়ে হবে, বিয়ের সময় একটা বড় এরকম অ্যাসেম্বলি হল ভাড়া করে নিল, ঠিক আছে, তখন ভাড়া তো দিতে হতো না, বললো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে একটা পিকচার দেওয়া আছে, দেখো এটা হচ্ছে পশুপতি শিবা, যে প্রোটো শিবা, তার পিকচারটা এখানে দেখো আমি দিয়েছি। এই যে পাঁচটা যে তোমাদের হচ্ছে পশুর কথা বলেছিলাম, টাইগার, রাইট সাইডে টাইগার আর এলিফ্যান্ট ছিল, লেফট সাইডে রাইনো এবং বাফেলো, এবং পায়ের দিকে দুটো ডিয়ার বা হরিণ রয়েছে। পরীক্ষায় যে কোশ্চেন এসে থাকে যে কোন কোন পশুর আমরা প্রোটোসিভার চারিদিক পরিবেষ্টিত হিসেবে পেয়ে থাকি, কে কে নয়, টাইগার, এলিফ্যান্ট, রাইনো, বাফেলো এবং দুটো ডিয়ার বা হরিণ বলা হয়, ঠিক আছে। স্যার হাই লেভেলের আচ্ছা কোশ্চেন স্যার। মানে question হচ্ছে এও পড়ে, পজিশনও পড়ে যে এই পজিশন পড়ে থাকে, কোন পজিশনে রয়েছে, দেখো আমি এখানটা স্যার দিয়ে দিয়েছি, এখানে বলো। আচ্ছা, বলছি স্যার যে ওখানের মুদ্রাগুলো ওই ষাঁড়ের, এই মুদ্রা নয় সরি, সিলগুলোতে ওই ষাঁড়ের ছবি আঁকা এরকম পাওয়া গিয়েছিল তো। অবশ্যই ষাঁড়ের ছবি রয়েছে, এগুলো জেনারেলি মহেঞ্জোদারোতে বেশি পাওয়া গেছে, ষাঁড়ের প্রতিকৃতি দেওয়া ছবি, কারণ সেটাই ডিপেন্ড করে, সেটাই বলে যে সে সময় পশুপতি শিবের প্র্যাকটিস যে হতো, এটাকে ওই মুদ্রাতে ষাঁড়ের বেশি সিম্বলের কারণে আমরা ওটা বলে থাকি, ঠিক আছে। কিন্তু বেশি অ্যাবান্ডেন্স হিসেবে আমরা ইউনিকর্ন কিন্তু সব থেকে বেশি আমরা সিলে পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা স্যার ইউনিকর্ন এখানে পাওয়া যায়নি, বলো। প্রোটোসিভার ওখানে ইউনিকর্ন দেখা যায়। প্রোটোসিভার ওখানে ইউনিকর্ন দেওয়া হয়নি, ঠিক আছে, ইউনিকর্ন প্রোটোসিভার এখানে ছিল না। টাইগার, এলিফ্যান্ট, রাইনো, বাফেলো এবং দুটো হচ্ছে হরিণ। ওকে ওকে, নেক্সট আমরা চানহুদারো, যেটা একটু আগেই বলছিল, চানহুদারো নিয়ে কথা হচ্ছিল। 1931 সালে এনজি মজুমদার এটা আবিষ্কার করেছিল এবং অ্যাসিস্টেড বাই দ্য ম্যাকি। ওকে, অ্যাসিস্টেড গুলো কিন্তু একটু হাই লেভেলের কোশ্চেনে অ্যাসিস্ট্যান্ট কে ছিল সেগুলো কিন্তু এসে থাকে। ওকে, একটু হাই লেভেলের কোশ্চেনে এগুলো এসে থাকে। এটা এক্সিস্টেন্ট ইন দ্য নবাব সাহেব, যেটা পাকিস্তানের সিন্ধ প্রদেশে রয়েছে, এটা হচ্ছে নবাব সাহেবের মধ্যে রয়েছে পাকিস্তানে। এবার এখানে দেখো আমরা তিন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সাইট আমরা পেয়ে থাকি চানহুদারোর ক্ষেত্রে। কিছু কিছু থাকে সিল ফ্যাক্টরি থাকে, কিছু টয় ফ্যাক্টরি থাকে, কিছু বোন টুল ফ্যাক্টরি থাকে। সিল ফ্যাক্টরি যেখানে সিল তৈরি হতো, কিছু টয় ফ্যাক্টরি যেগুলো জেনারেলি টয় মানে যে খেলনা, বা যেগুলো মাটি জেনারেলি ক্লে দিয়ে তৈরি হতো। এছাড়া কিছু জিনিস ইউজ হতো টেরাকোটা। টেরাকোটা মানে কি, যে বিভিন্ন কালো বা কোনো কিছুর ওপরে যে ছবি আঁকা থাকে সেটাকে টেরাকোটার নিদর্শন বলে থাকে। এটা আমরা হরপ্পাতেও বিভিন্ন পোর্ট যেটা রয়েছে, বিভিন্ন যে তোমার বলো ওই যে যে জাহাজ যেগুলো রয়েছে, জাহাজের গায়েও কিন্তু আমরা লোথালে টেরাকোটার এরকম ক্লে আর্ট আমরা দেখতে পাই। ওকে, যেটা চানহুদারোতে এরকম টয় ফ্যাক্টরি পাওয়া গেছে যেগুলো জেনারেলি ক্লে এবং টেরাকোটা দিয়ে তৈরি হতো। যেগুলো সিল তৈরি হতো, সিল গুলো জেনারেলি কপার দিয়ে তৈরি হতো, কিছু ক্লে দিয়ে তৈরি হতো, ক্লে বা মাটি দিয়ে তৈরি হতো, এবং কিছু কিছু স্টোন দিয়েও তৈরি হতো। স্টোন এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামলি এগুলো স্টিয়ালাইট দিয়ে তৈরি হতো, যেটা একটু আগে সুপ্রিত কোশ্চেন
করেছিলে যে সিল গুলো কি দ্বারা তৈরি হতো, সেটা হচ্ছে এই স্টিয়ালাইট। বেশিরভাগ স্টিয়ালাইট দিয়েই তৈরি হতো এবং কিছু কিছু ক্ষেত্রে স্টোন দিয়েও এগুলো তৈরি হতো। স্টিয়ালাইট দিয়ে যেগুলো, সেগুলো যেহেতু একটা ধাতু এটা, এই জন্য যারা একটু সিটাডেলে মেনলি বসবাস করতো তারা এই স্টিয়ালাইট দেওয়া ইউজ করতো। ওকে, আর যারা এমনি একটু ছোট মানে গরিব লোক, তারা হচ্ছে এমনি স্টোনের ইউজ করতো। ঠিক আছে, এগুলো কোশ্চেন পাবে। এছাড়া এখানে ব্রোঞ্জ ব্লক কাট, যেটা মিনস দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের নিদর্শন নিয়ে আসে থাকে ব্রোঞ্জ নির্মিত কিছু ব্লক কাট। ব্লক কাট বলতে যার মধ্যে ওই যে তোমার ষাঁড়ে টানা যে কাঠ বা মাটির তোমার হচ্ছে ষাঁড়ে টানা যে গাড়িগুলো হয়ে থাকে সেগুলোকে কাঠ বলে থাকে। ব্লক কাঠ মানে ষাঁড় যেগুলোকে টানে, এগুলো জেনারেলি ব্রোঞ্জ দ্বারা নির্মিত হতো। এবার যেহেতু ব্রোঞ্জ দ্বারা যদি নির্মাণ যেগুলো তৈরি হবে, সেগুলো নিশ্চয়ই ব্রোঞ্জ এই মানে এই তোমার কি বলো, এই ষাঁড় নিশ্চয়ই টেনে টেনে মেসোপটেমিয়া অব্দি নিয়ে যাবে না, সে কাছাকাছি কোনো জায়গায় নিয়ে যাবে। কাছাকাছি নিয়ে যাওয়া মানে সেটা ডিপেন্ড করতো যে ইন্টারন্যাশনাল মানে ইন্টারনাল যে ট্রান্সপোর্ট যে এক্সিস্টেন্স রয়েছিল, সেটা এই ব্রোঞ্জ ব্লক কাঠটা এগুলো বলে থাকে। ওকে, যার প্রমাণ বা প্রুফ দিয়ে থাকে। ওকে, এখানটা একটু পাকিস্তান। নেক্সট দেখো লোথাল। লোথাল এটা স্যার বলছি যে 1957। হ্যাঁ বল। চানুদারাতেই ওই কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছিল তো? চান্হুদাড়োতে, হ্যাঁ, ইটের উপর কুকুরের পায়ের ছাপ। হ্যাঁ, ইটের ওপর। ইটের উপর কুকুরের পায়ের ছাপ, চান্হুদাড়ো। এবার দেখো লোথাল, দেখো বাংলাতে যেগুলো লেখা আছে ওগুলো এর সাথে জুড়ে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ। এখানে দেখো সবাইতে ইনফরমেশন দেওয়া নেই, দুটো জায়গাতে মিশিয়ে করবে, টোটাল ইনফরমেশন পেয়ে যাবে ওখানে। আচ্ছা, লোথাল আবিষ্কার হয়েছিল 1957-এ S.R. রাও এর নেতৃত্বে আবিষ্কার হয়েছিল। এটা আহমেদাবাদ, গুজরাটে এটা অবস্থিত রয়েছে। এই জন্য এটা হচ্ছে রিভার ভোগবা নদীর তীরে এটা অবভিয়াসলি অবস্থিত ছিল। ইট ইজ কল্ড দ্য স্মল হরপ্পান অর দ্য স্মল মহেঞ্জোদারো। এটাকে ক্ষুদ্র মহেঞ্জোদারো বলা হয়ে থাকে লোথালকে। ওকে, লোথালকে ক্ষুদ্র মহেঞ্জোদারো বা হচ্ছে স্মল হরপ্পান অর স্মল মহেঞ্জোদারো বলা হয়ে থাকে। ইট ইজ কল্ড স্মল হরপ্পা অর স্মল মহেঞ্জোদারো, দুটোই কেন বলছে? আচ্ছা, যাই হোক, কিছু কন্টেম্পোরারি এটাকে মানে যেহেতু খুব উন্নত ছিল মহেঞ্জোদারো হরপ্পার মতো এবং বড় ছিল, এই জন্য এটাকে স্মল হরপ্পা বা স্মল মহেঞ্জোদারো যদি বলে কাকে বলা হয় তাহলে লোথাল বলবে। আচ্ছা, এখানে পাওয়া যায় দ্য ডকইয়ার্ড, অবভিয়াসলি বলেছিলাম একটু আগে যে আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পাওয়া গেছে লোথালে, যেটা এক্সটার্নাল ট্রান্সপোর্ট অফ দ্য শিপস এর মাধ্যমে হতো। যে শিপস গুলো পাওয়া গেছে, শিপস বা এরকম তোমার বলো শিপস বলতে যে নৌকা টৌকা পাওয়া গেছে, যেগুলো ডকইয়ার্ডে বলে থাকে যে এক্সটার্নাল ট্রান্সপোর্ট হতো, অর্থাৎ বিদেশের সাথে বাণিজ্য হতো। এখানে দেখো আমরা অবভিয়াসলি আমরা এটা পড়েছি যে ধান চাষের নিদর্শন, ফিল্ড অফ রাইস, যেগুলো হাস্ক বা ভুসি বলা হয়ে থাকে, চালের ভুসি, এটা পাওয়া গেছে ভুসি বা তুষ বলা হয়ে থাকে, হাস্ক বা তুষ পাওয়া গেছে লোথালে পাওয়া গেছে। এছাড়া এখানে কপিল বিউরিয়াল পাওয়া গেছে, যে মেল এবং একটা পুরুষ এবং মহিলার একসাথে দ্বৈত সমাধি পাওয়া গেছে, কপিল বিউরিয়াল পাওয়া গেছে হরপ্পাতে। এছাড়া সতী প্র্যাকটিস ওয়াজ অলসো ইন দা লোথাল। এখানে লোথালে আমরা হচ্ছে সতী প্রথা, সতীদাহ প্রথার আমরা উল্লেখ কিন্তু পেয়ে থাকি লোথালে। কিন্তু একটু হাই লেভেলের কোশ্চেন এসে থাকে কোন জায়গাতে আমরা সতীদাহ প্রথার উল্লেখ পেয়ে থাকি। আমি একটু পরেই বলবো সতীদাহ প্রথা কিভাবে হলো, কে এটাকে বন্ধ করেছিল, বা এটা অলরেডি আমরা টুকটাক জানি, মানে এক্সট্রা ভাবে আমরা কিছু জানবো। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এর মধ্যে ফায়ার অল্টার আর চেজ ফাউন্ড। চেজ বলতে একটা চেজ বা দাবার মতো এক ধরনের খেলা, এটাকে কমপ্লিটলি আমরা চেজ বলতে পারি না, দাবা সদৃশ্য খেলা। আমি তোমাদের দেখিয়েছিলাম মনে করো যে দাবা সদৃশ্য খেলা। ফায়ার অল্টার মানে কি, যেগুলো ধুনা মানে বিভিন্ন ওই যে ধুনো দেওয়ার সময় যে ফায়ার অল্টার দেওয়া হয়, বা যেটাকে যজ্ঞ বেদি টাইপের আমরা কিছু কিছু বলতে পারি, ফায়ার অল্টার। ওকে, যেটা আমরা লোথালে পেয়ে থাকি। আলমানন্দ ঘোষ, সেটা এ ঘোষ এটাকে আবিষ্কার করেছিল, অ্যাসিস্টেড বাই দ্য বিকে থাপার এবং বিবি কাপুর। অ্যাসিস্টেড গুলো আমাদের কিন্তু এসে থাকে। কে আবিষ্কার করেছিল? এক্সিস্টেড ইন দা হনুমানগড়, রাজস্থানে কালীবঙ্গান আবিষ্কার হয়েছে, যেটা হনুমানগড় রাজস্থানে অবস্থিত। এটা হচ্ছে সিচুয়েটেড অন দা ঘাঘর রিভার বা ঘাঘর বা সরস্বতী রিভারের ব্যাংকে এটা অবস্থিত।
বা পাশে এটা আমরা অবস্থিত বলে থাকি। এটা ডিপেন্ড করে যে কোন জায়গায় বলে, যেহেতু এটা মানে মিলন স্থলে অবস্থিত, এই জন্য আমরা ঘাঘরও বলতে পারি, সরস্বতী রিভারও বলতে পারি। এখান থেকে পাওয়া গেছে ব্ল্যাক বেঞ্জেলস, মানে যে কালো বালা পাওয়া গেছে, এই জন্য এটাকে আমরা কালীবঙ্গান বলে থাকি। প্লাগড ফিল্ড মানে যেখানে চাষ করা হয়, প্লাগড ফিল্ড। বোন অফ দ্য ক্যামেল, বোন অফ দ্য ক্যামেল আমরা দুটো জায়গাতে পাই, একটা কালীবঙ্গানে পাই আর একটা সুরকোটোড়াতে পাই। এই তিনটা বোন অফ দ্য ক্যামেল আমরা কালীবঙ্গানে পাই আর সুরকোটোড়াতে পাই। এভিডেন্স অফ দ্য সার্জারি, যে আমাদের সার্জারিরও আমরা নিদর্শন পেয়ে থাকি। এছাড়া ফায়ার অল্টার, কপিল বুরিয়াল, এটাও কিন্তু আমরা পেয়ে থাকি কালীবঙ্গানের ক্ষেত্রে। শুধুমাত্র লোথাল নয়, কালীবঙ্গানেও আমরা কিন্তু ফায়ার অল্টার এবং কাপিল বুরিয়ালও পেয়ে থাকি। ওকে, এবার এখানে মাড ব্রিক পাওয়া গেছে এবং অলসো ডেকোরেটেড ব্রিক্সও পাওয়া গেছে। মাড ব্রিক মানে মাটির তৈরি যে ইট রয়েছে সেটা, এবং ডেকোরেটেড ব্রিক মানে ইটের উপর বিভিন্ন ডেকোরেশন করা রয়েছে, এরকম আমরা ইটও কিন্তু কালীবঙ্গানে পেয়ে থাকি। ইউজ অফ দ্য উডেন ড্রেনেজ সিস্টেম এক্সিস্ট, মানে কি বলবো, কাঠ দিয়ে নির্মিত, কাঠ দ্বারা তৈরি ড্রেনেজ সিস্টেম আমরা কালীবঙ্গানে কিন্তু পেয়ে থাকি। সোর্স গুলো কিন্তু একটু ভালো করে দেখবে, অপশন অ্যান্সার করার সময় কিন্তু এই জায়গাগুলো খুব পপুলার কোশ্চেন কিন্তু এসে থাকে। ওকে, নেক্সট দেখো ধোলাভিরা। ধোলাভিরাতে আমরা বলেছি জগপতি যোশী 1867 এবং আর.এস. বিস এটা আবিষ্কার করেছিল। ওকে, ইট ওয়াজ দ্য সিচুয়েটেড অন দ্য রিভার কচ্ছ, কচ্ছের রণে এটা অবস্থিত। দ্বীপে এটা রয়েছে কোথায়, লুনি নদীর তীরে। এই জন্য লুনিকে আমরা অন্তর্বর্তী নদী বলে থাকি, কারণ যে আমাদের ভারতের মধ্যে একটা দেশের মধ্যে তৈরি হয়েছে, দেশের মধ্যে কোনো একটা জলে যদি পড়ে যায় তাহলে আমরা অন্তর্বর্তী নদী পড়ি। ধোলাভিরা সে লুনি নদীর তীরে অবস্থিত। এখানে আমরা স্টেডিয়াম পেয়েছি, স্টেডিয়ামের মধ্যে আমরা বিভিন্ন স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে খেলার আমরা পেয়েছি। 10 লেটার স্ক্রিপ্ট আমরা বোর্ড অফ দ্য ব্লক আমরা পেয়েছি ধোলাভিরাতে। 10 লেটার স্ক্রিপ্ট আগে, অর্থাৎ হোয়াইট বোর্ড অফ ব্লক আমরা পেয়েছি ধোলাভিরাতে। এবার এই স্ক্রিপ্টের মধ্যে জায়গা বাদ দিয়ে এবার আমরা স্ক্রিপ্টের মধ্যে, স্ক্রিপ্ট ছিল হচ্ছে পিক্টোগ্রাফিক ছিল, এটা আমরা জানি যে মেসোপটেমিয়ার মতো টাইপের পিকচার আমরা পেয়ে থাকি। ডিরেকশনটা জেনারেলি হতো রাইট টু লেফট, কিন্তু এটা ছিল বুস্ট্রোফেডন টাইপ, যেটা স্পেশালি আমরা কালীবঙ্গানে পেয়ে থাকি। ডিরেকশন রাইট টু লেফট ছিল না। দেখো এই যে স্টাইলটা বলেছে, ফার্স্ট লাইন হতো রাইট থেকে লেফটের দিকে, সেকেন্ড লাইন হতো লেফট থেকে রাইটের দিকে, থার্ড লাইন আবার রাইট থেকে লেফটের দিকে, ফোর্থ লাইন আবার লেফট থেকে রাইটের দিকে, এইভাবে কিন্তু লেখা হতো। এই স্টাইলটাকে আমরা বলে থাকি বুস্ট্রোফেডন স্টাইল। এটা জেনারেলি পাওয়া গেছে সব জায়গাতেই, কম বেশি পাওয়া গেছে। মেজর সোর্স যদি বলে তাহলে আমরা বলবো কালীবঙ্গানে এর মেজর সোর্স আমরা পেয়ে থাকি, এবং এটা ছিল এক ধরনের পিক্টোগ্রাফিক মানে ছবির মাধ্যমে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করাকে পিক্টোগ্রাফিক বলা হয়ে থাকে, যেটা জেনারেলি মিশরের হায়ারোগ্লিফিক লিপির সাথে ম্যাক্সিমামটাই কন্টেম্পোরারি বা সিমিলার আমরা বলতে পারি। এবার আমরা টাউন প্ল্যানিং রয়েছে, টাউন প্ল্যানিং এর মধ্যে দেখো একটা পিকচার দেওয়া আছে। পিকচার গুলো এইভাবে হয়তো অক্সিলারি কিছু রোড থাকতো, মেন রোড থাকতো, এখান থেকে অক্সিলারি রোড চলে গিয়েছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা মানে রাস্তা এভাবে নির্মাণ করা হতো। প্রত্যেকটা ঘরে দেখো এইভাবে ডোর তৈরি হতো, উইন্ডোজ ওপেন ইনসাইড, ভেতরের দিকে দরজা ওপেন হতো, এইভাবে ওপেন ইনসাইড ছিল। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘর মানে রাস্তা, এদিকে অক্সিলারি রোড, এদিকে আবার অক্সিলারি রোড, ঘরের দরজা ভেতর দিয়ে খোলা হতো। এবার একটা স্ট্রং মানে খুবই মানে পাওয়ারফুল একটা টাউন প্ল্যানিং আমরা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে দেখতে পাই। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। এবার ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে ড্রেন গুলো কি মেন রোড গোজ টু দা নর্থ টু সাউথ, ক্রসেস টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এরকম ড্রেনেজ সিস্টেম দেখতে পাই। রোড এরকম ছিল, তার ধারদিকে কিছুটা উঁচু করে ড্রেন করা থাকতো, এবং ড্রেনের উপরে এই পোর্শন গুলোতে কি হতো, কিছু উঁচু ভাবে দেওয়া থাকতো, মানে কভার্ড ড্রেন আমরা সেই সময় দেখতে পেতাম। সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু সো মেনি ব্লকস এন্ড রোড এন্ড হাউস আর ওপেন ব্যাক সাইড বাট ইন দ্য লোথাল ইন দ্য মেন রোড। জেনারেলি হাউস গুলো ব্যাক সাইডে হতো, মানে ঘরের যে মানে থাকতো রোডের পেছন দিকে। মানে আমি একটু আগেই বললাম দেখো, মেন রোড যেটা হতো সেটা দেখো অক্সিলারি রোড গেতো, এবং পিছন দিকে ডোরের এন্ট্রান্স গুলো, ঘরের এন্ট্রান্স জেনারেলি পেছন দিকে রাখা হতো।
ওকে, এর কারণ কি, যদি কোনো রকম কেউ আক্রমণ করে বা ঝামেলা হয়, এখান দিয়ে ঢুকতে পারবে না, পেছন দিয়ে আসতে হবে। ওকে, এই জন্য জেনারেলি এই দৌড়গুলোকে করতো, কিন্তু লোথালের ক্ষেত্রে আমরা শুধু এক্সেপশন দেখতে পাই। লোথালের ক্ষেত্রে এটা শুধুমাত্র মেন রোডের দিকে আমরা এর ফেস বা মুখটা আমরা মেন রোডের দিকে দেখতে পাই লোথালের ক্ষেত্রে। বাকি জায়গাগুলো থেকে হাউস ওপেন ইন দ্য ব্যাক সাইড আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এবার সোশ্যাল লাইফের মধ্যে আমরা এই যে সোসাইটি ওয়াজ দ্য ম্যাট্রিয়ানচাল ইকুয়ালি বেসড সোসাইটি। দেখো, এটা তো খুব একটা, একটু আগে একটা কেউজন কোশ্চেন করেছিলে যে স্যার সমাজ তো মাতৃতান্ত্রিক ছিল। দেখো, টোটালি মাতৃতান্ত্রিক বলবো না, এখানে সোসাইটি মাতৃতান্ত্রিক ছিল, মানে যে মায়ের এখানে প্রপোর্শন মানে যে সম্মান সেটা কিন্তু খুব বেশি ছিল, কিন্তু টোটাল কিন্তু এটাকে মাতৃতান্ত্রিক বলবো না। প্যাট্রিয়টিক যেটা রয়েছে, প্যাট্রিয়াঞ্চালটাই কিন্তু আমরা অ্যান্সার করব। ওকে, এটা হচ্ছে ইকুয়ালি বেসড সোসাইটি। কিছু কিছু ক্ষেত্রে মাতৃয়াঞ্চল, কিন্তু অ্যান্সার কিন্তু আমরা প্যাট্রিয়াঞ্চলই করব। ওকে, এটা প্যাট্রি করো, পিএপি, এখানটা পিএপি, প্যাট্রিয়াঞ্চলই করব, প্যাট্রিয়াঞ্চল হবে না, প্যাট্রিয়াঞ্চলই হবে। কিন্তু প্যাট্রিয়াঞ্চল হলেও এটা কিন্তু ইকুয়ালি বেসডই ছিল। পিসের মধ্যে লাভিং সোসাইটি ডিউ টু দ্য ল্যাক অফ ডেঞ্জারাস ওয়েপন। তারা হচ্ছে বেশি ঝুট ঝামেলা করতো না, কারণ সেই সময় ওয়েপন খুব বেশি ছিল না বা স্ট্রং কোনো ওয়েপন ছিল না বলে সবাই মিলেমিশে বসবাস করতো। এবং সেখানে আমরা কিছু জাতির আমরা উল্লেখ পাই, ইন্টেলেকচুয়াল, ওয়ারিয়র, ট্রেডার এবং ওয়ার্কার। 4 ধরনের আমরা জাতি, বা এর ইন্টেলেকচুয়াল মানে যারা বুদ্ধিমান লোক হয়েছে, ওয়ারিয়র যারা যুদ্ধ করতো, ট্রেডার যারা বাণিজ্য করতো, ওয়ার্কার যারা কাজ করতো। এই 4 ধরনের আমরা সোশ্যাল লাইফে এক্সিস্টেন্স পেয়ে থাকি। রেস বলতে বিভিন্ন ধরনের জাতি পাই। মঙ্গোলিয়ান জাতি যেগুলো সব থেকে বেশি, এটা হচ্ছে মেডিটেরিয়ান, অর্থাৎ মধ্য সাগর, মেডিটেরিয়ান যেটা ম্যাক্সিমাম ভূমধ্যসাগরীয় হবে। ভূমধ্যসাগরীয়, হ্যাঁ, ভূমধ্যসাগরীয় যে এলাকা, সেই জায়গাগুলোর বেশি আমরা রেস বা জাতি আমরা উল্লেখ পাই। এছাড়া কিছু প্রোটো অস্ট্রয়েড যেটা রয়েছে, প্রোটো অস্ট্রয়েডেরও কিন্তু আমরা উল্লেখ পেয়ে থাকি। এর মধ্যে কিছু মঙ্গোলয়েডেরও পাই, কিছু আলপিন রেসেরও আমরা কিন্তু উল্লেখ পেয়ে থাকি। তার মধ্যে মঙ্গোলিয়ানটা যেটা মেডিটেরিয়ান, যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় এলাকার জাতির লোক, এখানে আমরা বেশি উল্লেখ পেয়ে থাকি। নেক্সট আমরা বলি যে সতীদাহ প্রথার কথা আমরা এখানে কিন্তু উল্লেখ পেয়ে থাকি। এই সতীদাহ প্রথা যেটা আর্কিওলজিক্যাল, ওকে, হ্যাঁ, ওকে, আর্কিওলজিক্যাল সোর্স থেকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে সতীদাহ প্রথা ছিল সেটা আমরা উল্লেখ পাই। জেনারেলি দুটো জায়গাতে আমরা সতীদাহ প্রথার বেশি উল্লেখ পাই, সেটা হচ্ছে লোথাল এবং কালীবঙ্গাল। দুটো জায়গাতে আমরা বেশি উল্লেখ পাই, লোথালে সব থেকে বেশি এবং কালীবঙ্গানে তার থেকে একটু কম। এই দুটো জায়গাতে আমরা উল্লেখ পাই, লোথাল এবং কালীবঙ্গানে। আচ্ছা, বুক মহাভারত থেকেও আমরা কিন্তু এই সতীদাহ সিস্টেমে, সতীদাহ প্রথার সোর্স আমরা জানতে পারি। এছাড়া কিছু স্ক্রিপ্ট, যেটা ইরান স্ক্রিপ্ট যেটা বলা হয়, স্টোনের ওপর লেখা ইরান প্রস্তলিপি যেটা বলা হয়, অলরেডি তোমাদের বাংলা ভার্সনের এটা দেখবে লেখা আছে ইরান প্রস্তলিপি। সেই ইরান প্রস্তলিপি থেকে আমরা দেখতে পাই। এছাড়া ব্রহ্মগুপ্তের যে স্ক্রিপ্ট, সেখান থেকেও আমরা কিন্তু সতীদাহ প্রথার উল্লেখ পেয়ে থাকি। ওকে, যেগুলো আমাদের অলরেডি জানা রয়েছে কিছু কিছু জিনিস, সেগুলো এখানের মধ্যে থাকে। ব্রহ্মগুপ্তের স্ক্রিপ্ট থেকেও আমরা সতীদাহ প্রথার সোর্স সম্পর্কে জানতে পারি যে সেই সময় সতীদাহ প্রথা ছিল। এবার কে কে ব্যান করেছিল আমরা অলরেডি কিছু কিছু জানি। মোহাম্মদ বিন তুগলক দিল্লি সালতানাতে সতীদাহ প্রথা বন্ধ করার কিছু চেষ্টা করেছিলেন। এরপর হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব মুঘল এম্পায়ারের ক্ষেত্রে তারাও কিন্তু সতীদাহ প্রথা ব্যান করেছিলেন, কিছু কিছু পোর্শনের মধ্যে তারা করেছিল। মারাঠারা সতীদাহ প্রথা ব্যান করেছিল, এছাড়া আলবুকার্ক, মনে পড়ে আলফানসো ডা আলবুকার্ক কে ছিল? ওই গোয়া দখল। পর্তুগিজদের গভর্নর ছিল, পর্তুগিজ গভর্নর গোয়াতে আলফানসো ডি আলবুকার্ক, তিনি প্রথম গোয়াতে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। আমাদের মডার্ন হিস্ট্রি যাদের যাদের পড়া হয়েছে ফার্স্ট চ্যাপ্টারটা, তারা এটা বলতে, তাদের এটা মনে থাকবে। আলবুকার্ক কিন্তু আলফানসো ডি আলবুকার্ক এটা করেছিল। এবং অ্যাট লাস্ট লর্ড উইলিয়াম বেন্টিক ফার্স্ট টাইম 1829 বেঙ্গলে 17th রুলার রাজা রামমোহন রায়ের সাহায্যে এই সতীদাহ প্রথাকে কমপ্লিটলি ডিমিনিশড করলো।
ওকে, মুম্বাই এবং মাদ্রাসে প্রথমবার কমপ্লিটলি 1830-তে এটাকে ডিমিনিশড করা হয়। লটা ছিল, একটা ছিল 1829-এ 17th রুল, আমি এগুলো পরে আবার পড়াবো, মডার্নের সময় পড়াবো। 17th রুলের মাধ্যমে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয় এবং রাজা রামমোহন রায়ের সহায়তায় 1930-এ মাদ্রাজ এবং মুম্বাইতে প্রথমবার সতীদাহ প্রথাকে ব্যান করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক, এবং এটা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায়কে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আচ্ছা, যাই হোক, তারপরে রিলিজিয়ানের ক্ষেত্রে আমরা বলবো নো এভিডেন্স অফ টেম্পল, আমরা কিন্তু মন্দিরের কোনো অস্তিত্ব আমরা পাইনি। বিভিন্ন দেবতার প্র্যাকটিস আমরা পেয়েছি বা মানে পুজোর আমরা উল্লেখ পেয়েছি, কিন্তু মন্দিরের কিন্তু আমরা কোনো রকমের উৎস পাইনি। এভিডেন্স অফ আইডিয়াল ওরশিপ অফ মাদার গডেস, কিছু কিছু ক্ষেত্রে আমরা মাদার গডেসের ওরশিপ পেয়েছি, বাট রোপারে দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ দ্য মাদার গডেস। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এর ক্ষেত্রে আমাদের হচ্ছে রোপারে কিন্তু আমরা কোন রকম মাদার গডেসের কিন্তু আমরা এভিডেন্স পাইনি, কিন্তু বাকি সমস্ত জায়গাতে আমরা মাদার গডেসের পেয়েছি বলে আমরা বলি সেই সময় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লোকেরা মাদার গডেসকে পুজো করতো, কিন্তু অনলি রোপারে কিন্তু আমরা এর উল্লেখ পাইনি। এবার এখানে সিম্বলের মধ্যে আমরা অলরেডি বলেছি কিছু কিছু জিনিস, এভিডেন্স অফ শিবা, পশুপতি শিবার স্বস্তিকা চিহ্ন, ওয়াটার, স্নেক হবে, স্নেক হয়ে গেছে, ওয়াটার, স্নেক, ফায়ার এন্ড অলসো এনিম্যাল, ইউনিকর্ন এন্ড দ্য হাম্পড বুল, এর আমরা মানে পুজো করার নিদর্শন পেয়ে থাকি। স্বস্তিকা চিহ্ন অলরেডি আমি বলেছি যে স্বস্তিকা চিহ্নের আমরা উল্লেখ পেয়ে থাকি, যে স্বস্তিকা চিহ্নের পুজো হতো, যেটাকে সবচেয়ে হোলি বা সবচেয়ে পবিত্র সিম্বল মনে করা হয়। ওয়াটার, জলের পুজো করা হতো, স্নেকের পুজো হতো, ফায়ারের পুজো হতো এবং বিভিন্ন এনিমেলের পুজো হতো। যেমন ইউনিকর্ন এবং মানে বুল, যেটাকে হচ্ছে যেহেতু পশুপতি শিবের মানে আমরা বলতে পারি যে বাহন, যেটাকে হাম্পড বুল ছিল, বুলের অস্তিত্ব আমরা পাই। এক্সিস্টেন্স অফ কাউ, কাউয়ের ক্ষেত্রেও আমরা মানে গরুর কিছু অস্তিত্ব পেয়ে থাকি, বাট নো এভিডেন্স ওয়াজ ফাউন্ড, কিন্তু সেভাবে আমরা কিন্তু এভিডেন্স আমরা পাইনি। আমরা ডাভের এভিডেন্স পেয়েছি। ডাভ মানে কি? হোয়াট ইজ ডাভ? স্যার ঘুঘু। ঘুঘু পাখি, ভেরি গুড, ঘুঘু পাখি। ঘুঘু পাখিরও কিন্তু সেই সময় ওরশিপ বা পুজো করা হতো। ঘুঘু পাখি কেন ইউজ করা হতো মনে পড়ে যদি বলো? ঘুঘু পাখি কিসের জন্য ইউজ করা হতো? বলো বলো। চিঠিপত্র, ভেরি গুড, চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চিঠিপত্র ঘুঘু পাখির মাধ্যমে করা হতো বলে ঘুঘু পাখির কিন্তু রয়েছে, ইউজ করা হতো। কিছু গাছ পুজো করা হতো, সেটা হচ্ছে পিপল গাছ মানে অশ্বত্থ গাছ, এছাড়া নিম গাছ, আর হচ্ছে বাবুল ট্রি, বাবুল গাছ যেটা রয়েছে মোটামুটি কম বেশি আমরা বাবুল গাছ জানি, এই ট্রি এর পুজো করা হতো। আর হচ্ছে কিছু ইভিল স্পিরিট, যেটা আমুলেট বলে এক ধরনের ইভিল স্পিরিটের পুজো করা হতো সেই সময়, আমুলেটস। ঠিক আছে, আচ্ছা, এবার এগ্রিকালচারের মধ্যে, এগ্রিকালচার হচ্ছে সিভিলাইজেশনের ব্যাকবোন, অলরেডি বলেছি। সে সময় সয়েল ফার্টাইল ছিল বলে, মানে উর্বর জমি ছিল বলে আমরা ইন্দাস ভ্যালি এবং ইনুডেশন অফ দ্য রিভার ইন্দাস এন্ড দ্য ফ্লাডিং, বিভিন্ন সিন্ধু সভ্যতার ক্ষেত্রে সিন্ধু সভ্যতা প্রায়ই বন্যার কারণে কি হতো, মানে বন্যার ফলে সেই জলগুলো বিভিন্ন ল্যান্ডে আসতো, এই জন্য উর্বর জমির সৃষ্টি হয়েছিল সিন্ধু সভ্যতাতে, এই কারণে প্রচুর পরিমাণে তুলো চাষ হতো। they used wooden plug shear, যেটা হচ্ছে কালীবঙ্গানে আমরা পেয়েছিলাম কাঠের লাঙল, মনে করো কাঠের লাঙল আমরা কালীবঙ্গানে পেয়েছিলাম, যেখানে উডেন প্লাগ শেয়ার, যেটা দিয়ে কাঠের লাঙলের মাধ্যমে চাষবাস করা হতো, এবং স্টোন ট্রিকেল ফর দ্য হারভেস্টিং, কিছু কিছু ক্ষেত্রে পাথরের মানে লাঙল দিয়েও কিন্তু চাষবাস করা হতো। কাঠের লাঙল যেটা, এটা আমরা কালীবঙ্গানে পেয়ে থাকি। ওকে, যেটা দেখবে আমি হচ্ছে বেঙ্গলি ভার্সনের নোটসে এটা লেখা আছে। আচ্ছা, এটা ব্যাকবোন অফ দা এটা এগ্রিকালচার বললাম। ওকে, এবার গডেস কিছু কিছু ক্ষেত্রে গাভার ব্যান্ডস আর নালাস ওয়াজ এনক্লোজেড বাই দ্য গ্রাম। গাভার ব্যান্ডস বলতে কি বলতো? গাভার ব্যান্ডসটা কি? গাভার ব্যান্ডস আর নালা, মানে নালা মানে যেগুলো জলাধার, গাভার ব্যান্ডস মানে আমরা জলাধার বলি, ঠিক আছে, আর নালা, নালা মানে তো আমরা অলরেডি জানি। এগুলো কি কত ড্যাম, মানে যে ড্যাম যেগুলো রয়েছে, ড্যাম মানে জলাধার, জলাধারের সাথে এরকম নালা এবং বিভিন্ন মানে কিছু জলাধার, ছোট জলাধার তৈরি হতো, যেগুলো জলকে স্টোর করে রাখতো। এগুলো জেনারেলি বালুচিস্তানে এই যেগুলোকে লক্ষ্য করা যায় বলে এই জায়গাগুলোতে বড় পরিমাণে মানে
কি বলবো ওই বড় পরিমাণে চাষবাস বা এগ্রিকালচার আমরা দেখতে পাই। ক্রপস আর প্রডিউস, কি কি ক্রপ সেখানে হতো? ক্রপের মধ্যে আমরা জানি হুইট, বার্লি, ডেটিস, পিয়াস এবং সিজাম এবং মাস্টার্ড, মিলেট, রাগি, বাজরা এবং জোয়ার, এই ক্রপ গুলো সব হতো। এটা কি বলতো? পিজের পরে এটা কি বলতো? সিসামাম, এটা কি দিয়েছে? সিমস, আচ্ছা যাই হোক হবে, এটা বাদ দিয়ে দাও, দরকার নেই। আচ্ছা, মেনলি জেনারেলি হুইট, বার্লি, এদের পিজ মানে তোমার হচ্ছে মটরশুটি, তারপরে বিভিন্ন ডেটস, মাস্টার্ড মানে সরষা, মিলেট, রাগি নয় রবি হবে, রবি, বাজরা, এসব শস্য, জোয়ার, এগুলো সব হতো। লোথাল এবং রংপুরে অলরেডি আমরা বলেছি। স্যার স্যার ওটা কি বলতো? স্যার ওটা সিসাম ছিল, সিসাম বলতে তিল, তিল সিসাম, তিল, আচ্ছা আচ্ছা, সিসাম তিল তিলকে কে বলে, বোঝায়। স্যার তিলকে ওটা বলা আছে। রাগি রাগি। স্যার স্যার ওটা রাগি তো না? সিজমি হবে, সিজমি ওই মানে ওই কি বলো হুইট, বার্লি, ডেটস এগুলো যেমন শস্য টাইপের না, সিজমি ওই শস্য টাইপের হয়, সম্ভবত ওটা তিলকে সিজমি বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে, রইলো, মোটামুটি রইলো, তাহলে আর ডিলিট করছি না। আর এটা রাবি হবে, বাজরা, এইসব অ্যাকচুয়ালি জিওগ্রাফির ব্যাপার তো। ওকে, এবার লোথাল আর রংপুরের ক্ষেত্রে রাইস ঘাস পাওয়া গেছে। আমি বলেছিলাম যে ধান চাষের নিদর্শন দুটো জায়গাতে পাওয়া গেছে, এটা লোথাল আর রংপুরে। ফার্স্ট টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়াজ দ্য গ্রিক কল্ড সিন্ডন ফ্রম দ্য ডেলিভার টু সিন্দন। অলরেডি একটু আগেই বলেছি, গ্রিকেরা এটাকে সিন্ধু বলতো, সেখান থেকে সিন্ডন বলতো, সেখান থেকে পরে সিন্ধ কথাটা এসেছে। এটা মেসোপটেমিয়ানরাও এটা ইউজ করতো। এ ফ্র্যাগমেন্ট অফ উভেন কটন ক্লথ ইউজ ফাউন্ড ইন দ্য মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে আমরা যে বিভিন্ন উভেন কটন, এটা উভেন কটন, কটন ক্লথ আমরা পেয়ে থাকি মহেঞ্জোদারোতে। বিভিন্ন ওই যে পশমের হচ্ছে ড্রেস একটা বলে থাকে, পশমের টুকরো, এরকম ভাবে কোশ্চেন এসে থাকে। পশমের টুকরো, উভেন কটন ক্লথ, এটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। এবার দেখো, ইন্ডিগো খুব একটা রোজদি বলে একটা সাইট রয়েছে, যেটা খুব বেশি আমাদের পপুলার নয়। এই রোজদি থেকে শোনা যাচ্ছে না স্যার? ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, কতটা বলছিলাম বলো তো? স্যার এই 8 নম্বর পয়েন্ট থেকে শুরু হবে। আচ্ছা, ইন্ডিগো ইন্ডিগো যেটা, ইন্ডিগো আচ্ছা ইন্ডিগো যেটা, এটা হচ্ছে রোজদি বলে একটা সাইট রয়েছে। সেই রোজদি জায়গাতে আমরা ইন্ডিগো চাষের নিদর্শন পেয়ে থাকি। আর ড্যাম আর ইরিগেশন ধোলাভিরা, যেটা ধোলাভিরাতে আমরা পেয়ে থাকি, বলেছিলাম দুটো স্ট্রিম ছিল, দুটো নদী ছিল, সেই নদীর সঙ্গম স্থলে ধোলাভিরা অবস্থিত বলে সেখানে আমরা জলাধারের নিদর্শন কিন্তু পেয়ে থাকি। নোটসে দেখবে লেখা আছে। এবং যদি বলে কোন জিনিসের ব্যবহার বা কোন জিনিস ফসলের চাষ সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না, তাহলে বলবে অবশ্যই সেটা সুগার ক্রেন হবে। সুগার ক্রেনের ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না। ওকে, সুগার ক্রেন ওয়াজ নট নোন বাই দ্য ইন্দাস ভ্যালি পিপল। এবার ডেমনস্ট্রেশন অফ দ্য এনিম্যালকে সেই সময় এনিম্যাল রিয়ারিং ওয়াজ প্র্যাকটিস, যে বলি দেওয়ার ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু ছিল এনিম্যাল রিয়ারিং। এবং তাদের মধ্যে বাফালো, শিপ, এটা অক্সেস, ওকে, বাফালো, শিপ, অক্স, অ্যাসেস, গোটস, পিগস, এলিফ্যান্ট, ডগস এন্ড ক্যাটস, এগুলোকে ডেমোসিয়েটেড করা হতো। মানে ডেমোসিয়েটেড মানে কি? স্যার বলি দেওয়া মানে পুজোয় দিয়ে বলি বলি দেওয়া, দেওয়া। বলি দেওয়া হতো, এইসব জিনিসের বলি দেওয়া হতো। ওকে ওকে, এবার এখান থেকে ক্যামেল বোনস ফাউন্ড এট দ্য কালীবঙ্গান, এবং তার সাথে সাথে আমরা উটের হাড়ের নিদর্শন, এটা কিন্তু অনলি কালীবঙ্গান। ওকে, ঘোড়ার হাড় কিন্তু সুরকোটোডা, কালীবঙ্গান বোধ পাওয়া গেছে, কিন্তু ক্যামেল বোন অনলি অন কালীবঙ্গান।
ওকে, উটের হাড়ের নিদর্শন। দে ডিড নট নো অ্যাবাউট দ্য হর্সেস, ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না। অলরেডি বলা রয়েছে যে ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না, কিন্তু ঘোড়ার হাড়ের নিদর্শন আমরা দুটো জায়গাতে পেয়ে থাকি। অলরেডি সেটাই বলা আছে, দেখো সুরকোটোটাতে আমরা স্পেশালি ঘোড়ার হাড়ের কিন্তু নিদর্শন পেয়ে থাকি। ওকে, সুরকোটোটাতে আমরা ঘোড়ার হাড়ের নিদর্শন পেয়ে থাকি। আচ্ছা, দে ডিড নট নো অ্যাবাউট দ্য লায়ন্স, তো কোন এর ব্যবহার জানতো না, তার মধ্যে ঘোড়া হবে, আর যদি কোনো জায়গায় ঘোড়া অপশনে না থাকে তাহলে অ্যান্সার লায়ন হবে। ওকে, লায়নের ডিড নট নো অ্যাবাউট দ্য লায়ন। আচ্ছা, ট্রেডের মধ্যে আমরা বলবো ট্রেড যেটা হতো এগ্রিকালচার, ট্রেড যেটা হতো জেনারেলি সোসাইটি ডিপেন্ড করতো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং ফরেস্ট প্রোডাক্টের ওপর। ফরেস্ট প্রোডাক্টের ওপর তারা বেশি ডিপেন্ড করতো ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেডের জন্য। বেসড অন দ্য বার্টার সিস্টেম, অলরেডি বলেছি যে বিনিময় প্রথার মাধ্যমে তারা বাণিজ্য করত। কয়েন্স ওয়ার নট এভিডেন্ট, কয়েন কিন্তু সেইভাবে পাওয়া যায়নি, কিছু সিল পাওয়া গেছে। ওয়েট এবং মেজারমেন্ট ইউজ করা হতো কিছু, যেগুলো বাটখারা টাইপের কিছু ইউজ করা হতো, সেগুলোর জন্য ইউজ করা হতো লাইমস্টোন এবং স্টিয়ালাইট দিয়ে। জেনারেলি লাইমস্টোন এবং স্টিয়ালাইট ইউজ করা হতো। স্টিয়ালাইট যেটা জেনারেলি তোমার এর জন্য বললাম এই সিলে ইউজ করা হতো। এবং সাইজ কিন্তু প্রায় পরীক্ষায় কোশ্চেন আছে, কিউবিক্যাল শেপের সাইজে কিন্তু এসে থাকে। ওকে, যেগুলো কিউবিক্যাল সাইজ এসে থাকে। এবং খুব ইম্পর্টেন্ট, তারা যে ইউজ করতো যে 16 মাল্টিপল ফর্মে তারা ইউজ করতো, মানে 16, 32, 64 এরকম 8, হাফ, 4 এইরকম 16 মাল্টিপলে তারা কিন্তু ইউজ করতো, যেটা আমাদের এখনো রয়েছে যে 4 আনা, 8 আনা, 16 আনা, আনার ব্যাপারটা ছিল না, সেখান থেকেই কিন্তু এসেছে। দে হ্যাড ট্রেড রিলেশন উইথ দ্য সর্তুঘাই আর মুন্ডিগক দুটো জায়গা আফগানিস্তানের, এই দুটো জায়গা থেকে তারা কিন্তু ট্রেড রিলেশন খুব ভালো ছিল। এই দুটো জায়গার ট্রেড রিলেশন কিন্তু খুব ভালো ছিল। ওকে, এই সর্তুঘাই এছাড়া আলটিন দ্বীপ এবং তুর্কমেনিস্তান এবং আরো কিছু জায়গা রয়েছে যে জায়গার সাথে ভালো ট্রেড রিলেশন ছিল। এর মধ্যে সর্তুঘাই আর মুন্ডিগকের সাথে ভালো রিলেশন ছিল, কারণ এই জায়গাগুলো থেকে জেনারেলি ল্যাপিস লাজুলি এবং কিছু গুরুত্বপূর্ণ আরো জিনিস, যেগুলো জেনারেলি গোল্ড, ওকে, গোল্ড ইউজ করা হতো আফগানিস্তান থেকে। তো এই কারণে গোল্ড, লেড এগুলো আফগানিস্তান থেকে জেনারেলি ইউজ করা হতো, সিলভার। এই জন্য সর্তুঘাই এবং মুন্ডিডক এই জায়গাগুলোর সাথে খুব ভালো রিলেশন ছিল। দুটো ইন্টারন্যাশনাল স্টেশন ছিল, ডাইলুম যেটা হচ্ছে বাহমিন ছিল, এবং মার্কান কোস্ট, এই দুটো জায়গার মাধ্যমে বড় ইন্টারন্যাশনাল স্টেশন ছিল, যেগুলো হচ্ছে ট্রেডিং এর জন্য ইউজ করা হতো। অর্থাৎ বাইরের লোকের সাথে ট্রেডিং এর জন্য যেমন লোথাল ইউজ করা হতো, তার সাথে সাথে এই দুটো পোর্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। অ্যাকচুয়ালি মার্কান কোস্ট আর একটা ডিলহাম, যেটা বাহরিনে অবস্থিত ছিল। ইন্ডিগো এক্সপোর্টেড টু ইজিপ্ট, যে ইন্ডিগো তৈরি হতো সেটা কিন্তু ইজিপ্ট অর্থাৎ মিশরে কিন্তু ইজিপ্টে এটা ইন্ডিগোটাকে এক্সপোর্ট করা হতো। ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এছাড়া ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মেনশন মেলুহা বা মেহুলা, আমি অলরেডি বলেছিলাম যে মেলুহা হিন্দু সভ্যতার অধিবাসীদের আমরা মেলুহা বা মেহুলা বলে থাকি। ওকে, মেহুলা বা মেলুহা বলে থাকি সিন্ধু সভ্যতার অধিবাসীদের। এটা আমরা উল্লেখ পাই সুমেরিয়ান স্ক্রিপ্ট থেকে। সুমেরের যে স্ক্রিপ্ট রয়েছে বা লিপি রয়েছে, সেখানে আমরা জানতে পাই সিন্ধু সভ্যতার অধিবাসীদের মেলুহা বা মেহুলা বলা হতো। ওকে, এখান থেকে যে এটা এবং এর সাথে সাথেই আমরা বিভিন্ন ডিলহাম আর মার্কান যে কোস্ট রয়েছে তারও উল্লেখ আমরা সুমেরিয়ান টেক্সটে পেয়ে থাকি। যে সিল গুলো ছিল, কিছু মেসোপটেমিয়ান সিলের নাম আমি এখানে উল্লেখ করেছি, উর, কিস, সুসা এবং লোগাস, যেগুলো মেসোপটেমিয়ান স্ক্রিপ্ট ছিল, সেগুলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউনে দেখতে পাওয়া গেছে, যেটা বড়ভাবে প্রুভ করে থাকে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন লোকের সাথে মেসোপটেমিয়াদের ট্রেডিং খুব বড় লেভেলের হতো। ওকে, মেসোপটেমিয়ার যে সিল গুলো ছিল সেগুলো সিলিন্ড্রিক্যাল সিলস হতো। আমাদের যেমন কিউবিক্যাল হতো, ওদের হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ মেসোপটেমিয়ান সিলে পাওয়া গেছে, যেটা জেনারেলি বেশি পরিমাণে আমরা মহেঞ্জোদারোতে পেয়ে থাকি। ফিগার অফ দ্য হার্মড বুল অন দ্য মহেঞ্জোদারো সিল, মহেঞ্জোদারো সিলে আমরা বেশি পশুপতি শিবের যেহেতু বাহন যে হার্মড
তার সিল আমরা বেশি পেয়ে থাকি মহেঞ্জোদারো সিলে, পশুপতি শিবে। এটাও তোমাদের কোশ্চেন একটা দেওয়া আছে, দেখবে যে কোথার মানে যে বুল সিম্বল করা সিল কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। ওকে, ফিগার অফ দ্য হার্ম সিল অন দ্য মেসোপটেমিয়ান সিল, এটা বেশিরভাগ পাওয়া গেছে কিন্তু মহেঞ্জোদারোতে। দেখবে এটা হচ্ছে লেখা রয়েছে। মেসোপটেমিয়ার কসমেটিক প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু হরপ্পার লোকেরা ইউজ করতো। বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট, বিভিন্ন গন্ধযুক্ত জিনিস হাত থেকে সেগুলো ইউজ করতো। কফিন মেড বিউরিয়াল বিটুইন দ্য ফরেন ফেনোমেনান ওয়ার ফাউন্ড ইন দ্য হরপ্পান এন্ড দ্য মেসোপটেমিয়া। কফিন মেড বিউরিয়ালও পাওয়া গেছে হরপ্পান এবং মেসোপটেমিয়া থেকে। এবার কিছু কিছু জিনিস এক্সপোর্ট করতো, মেজর জিনিস যেগুলো হচ্ছে হরপ্পাতে আবিষ্কার হতো। গোল্ড খুব ইম্পর্টেন্ট। কি কি জিনিস ইম্পোর্ট করতো, সবকিছু পড়তে হয় না, কিন্তু কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। গোল্ড ইম্পোর্ট করা হতো আফগানিস্তান, পার্সিয়া মানে ইরান এবং কর্ণাটকা থেকে। পরীক্ষায় কোশ্চেন আছে। সিলভার ইম্পোর্ট করা হতো আফগানিস্তান এবং ইরান থেকে। কপার নিয়ে আসা হতো বালুচিস্তান এবং খেত্রি থেকে, রাজস্থানের খেত্রি থেকে কপার ইউজ করা হতো। এই তিনটে খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া টিন ছিল আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়া থেকে। আর অ্যাজেটিস বলে কোন একটা এরকম মেটাল রয়েছে যেটা ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে হতো, এটা সেভাবে কোশ্চেন আসে না। আর লেডটা পড়ে রাজস্থান, সাউথ এশিয়া, আফগানিস্তান এবং ইরান থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ল্যাপিস লাজুলি, যেটা জেনারেলি কাশ্মীর এবং বাদাকসর, এই যে বাদাকসর বলে একটা জায়গা রয়েছে যেটা আফগানিস্তানে অবস্থিত। ল্যাপিস লাজুলি এটা হচ্ছে আফগানিস্তান প্রপার না বলে স্পেসিফিক ভাবে এই বাদাকসন বলে একটা জায়গা রয়েছে যেখান থেকে ল্যাপিস লাজুলি ইম্পোর্ট করা হতো। এই ল্যাপিস লাজুলি হচ্ছে কিন্তু একটা মূল্যবান পাথর, যেটা কিন্তু এর সাথে তোমার মেসোপটেমিয়ার লোকের সাথে কিন্তু ল্যাপিস লাজুলি ট্রেড হতো। ওকে, আচ্ছা, এছাড়া আর্মেস্টিস রয়েছে এর থেকে, তারপর জেড, তারপর আরো রয়েছে সৌরাষ্ট্র থেকে। এই ধরনের বিভিন্ন মেটাল তারা এক্সপোর্ট করতো। এবার যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে ডিক্লাইনের ক্ষেত্রে যে কজ হিসেবে আমি বলেছিলাম যে ফ্লাডের কারণে ধ্বংস হয়েছে, এটা বলেছেন জন মার্শাল, এসআর রাও এবং ম্যাকাই হচ্ছে সহযোগী হিসাবে ছিলেন। ওকে, সহযোগী আমি বলেছিলাম ম্যাকাই হচ্ছে এর জায়গায় সহযোগী ছিলেন। যে ম্যাকাই এদের মতে যে বন্যার কারণে হয়েছে ইনুডেশন। ওকে, ইনান্ডেশন মানে কি? ইনান্ডেশনও এক ধরনের ফ্লাডকেই বলা হয়ে থাকে, কিন্তু স্পেসিফিক ভাবে যদি ইনান্ডেশন বলে সেটা হবে আর সাহানি। চেঞ্জেস ইন দ্য রিভার অফ দ্য পাথ অফ দ্য রিভার, অর্থাৎ যেটা বলেছেন যে নদীর গতিপথ পরিবর্তনের জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে, এটা ভাটস বলেছেন। এছাড়া ড্রাইং অফ রিভার, অর্থাৎ নদী শুকিয়ে গেছে, এটা ডিপি আগরওয়ালের মতে এইটা এক্সটার্নাল ইনভেনশন, অর্থাৎ বহিঃশক্তির আক্রমণে ধ্বংস হয়েছে, এটা বলেছে মর্টিমার হুইলার, একটু আগে নামটা বলেছিলাম। পিগট গর্ডেন চিট এটা বলেছেন। আর ইকোলজিক্যাল ইমব্যালেন্স, অর্থাৎ বিভিন্ন প্রকৃতির যে ক্লাইমেট চেঞ্জ বা ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এটা বলেছে ফ্লেয়ার সার্ভিস। এটা ক্লাইমেট চেঞ্জটা এটা ফ্লেয়ার না করে এটা হচ্ছে RL সেলিন LIN। আর AN ঘোষ, এনাদের তত্ত্ব যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স বা যেটাকে ক্লাইমেট চেঞ্জ বলে থাকি, এই কজের জন্য হয়েছিল। আচ্ছা, আর যদি আরেকটা আমি এখানে যোগ করছি, যদি বলে সাডেন ডিক্লাইন, যে কোনো কারণ ছাড়া হঠাৎ করে ডিক্লাইন হয়েছে, সাডেন ডিক্লাইন এই তত্ত্বটা দিয়েছেন হুইলার, TSC হুইলার, WHEELER। এই হুইলার এটা বলেছে। মোটামুটি এই কজগুলো আমরা বলতে পারি সিন্ধু সভ্যতার ক্ষেত্রে। আচ্ছা, সবার মোটামুটি টপিক ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এর মধ্যে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।